চূড়ান্ত প্রস্তুতি দেখা গেল কোচবিহারের বাবুরহাট ইস্কনে। উল্টো রথ উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি কোচবিহার বাবুরহাটের ইস্কনে। আজ শনিবার উল্টো রথকে কেন্দ্র করে সাজু সাজু রথ কোচবিহার ইস্কনে। সকাল থেকেই রথ সাজানো শুরু করে দিয়েছেন মন্দিরের সেবায়িতরা। রথযাত্রা বা রথদিদিয়া আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব। ভারতীয় রাজ্য ওড়িশা ও পশ্চিমবঙ্গে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। দীর্ঘ বিচ্ছেদের পর শ্রীকৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। বিগত 2 বছর করোনার প্রভাবে সেভাবে রথের চাকা না ঘুরলেও এবছর আগের মতোই ছন্দে রথের চাকা গড়াবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। আর তারই চূড়ান্ত প্রস্তুতি দেখা গেল কোচবিহার নীলকুঠি বাবুরহাটের ইস্কনে। জানা গিয়েছে বিগত 2 বছর করোনা সংক্রমণের কারণে কোচবিহার বাবুরহাটের ইস্কন মন্দির কর্তৃপক্ষ সেভাবে জাঁকজমক করে রথযাত্রা পালন করেনি। কিন্তু এবছর করোনা সংক্রমণ অনেকটা কমে যাওয়ার কারণে প্রতি বছরের মতোই পালিত হচ্ছে ইস্কন মন্দিরের রথযাত্রা। এবারের এই রথ বাবুরহাট মন্দির থেকে বের হয়ে গোটা শহর পরিক্রমা করবে। তাই তার আগে চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি চলছে ইস্কন মন্দিরে। ইতিমধ্যে মন্দির চত্বর এবং যে রথে বলরাম, সুভদ্রা ও জগন্নাথ আসবেন সেই রথটিকে ঢেলে সাজানো হয়েছে। কোনো রকম কোনো ফাঁক রাখতে চাইছেন না আয়োজকেরা। সকাল থেকে ভক্তদের জন্য প্রসাদ বিতরণ শুরু হয়েছে। ইস্কন মন্দির সূত্রে জানা যায়, এই 8 দিন মাসির বাড়ি থেকে আজ নিজের বাড়িতে ফিরে যাবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এই 8 দিন 56 পদ দিয়ে খাওয়া দাওয়া সেরে আজ নিজের বাড়িতে ফিরবেন তিনি। এছাড়াও যেদিক দিয়ে রথ যাবে সেসব দিকে রথের পেছন পেছন খিচুড়ি প্রসাদ বিতরণ করা হবে সকলের জন্য। প্রথম দিন যে আমাদের রথযাত্রার দিন যা যা প্রথা থাকে সেই সমস্ত প্রথা মেনেই আজকে জগন্নাথের 56 ভোগ সেগুলো রন্ধন হচ্ছে। আর সেই ভোগ নিবেদন করা হবে আর কিছুক্ষণ বাদেই, এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। তারপর ভগবানকে পাহন্ডির মাধ্যমে রথে আরোহণ করানো হবে এবং তারপর রথ শুরু হবে। রথ পরিক্রমা করে আবার জগন্নাথ এখানে ফিরে আসবেন। তারপরে আমাদের এই বছর রথযাত্রা মহামহোৎসব সমাপ্তি ঘোষণা। কোন দিক দিয়ে রথ বেরোবে, কখন বেরোবে? আমাদের শ্রী মন্দির থেকে বেলা 2টার সময় রথ বেরিয়ে রাজেন্দ্রবতী চকচকা মোড়, সেখান থেকে হরি মন্দির, চকচকা মোড় হরি মন্দির, সেখান থেকে চেকপোস্ট হাই রোড হয়ে আবার বাবুরহাট দিয়ে সোজা চলে যাবে ফরেস্ট অফিস চৌবতী, বা দিকে টার্ন নিয়ে সেখান থেকে যাবে পিলখানা রোড হয়ে বিবেকানন্দ স্ট্রিট হয়ে পুলিশ লাইন চৌবতী, পুলিশ লাইন চৌবতী থেকে হরিশপাল চৌবতী, ডান দিকে টার্ন নিয়ে মীনাকুমারী চৌবতী এবং মীনাকুমারী চৌবতী থেকে সোজা এসে বাবুরহাট শিব মন্দিরে প্রবেশ। হরে কৃষ্ণ, আমি বর্ষণা প্রেমী দেবীদাসী। আজকে আমাদের উল্টো রথে আজকে আমাদের ভগবানের জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানীর জন্য আমাদের 56 রকমের আইটেমে 56 ভোগ তৈরি হচ্ছে। তো 56 ভোগের মধ্যে আমাদের সবজি, অন্ন, পুষ্পান্ন, খিচুড়ি, তারপরে পরমান্ন, এগুলো যেমন থাকছে, তার সাথে সাথে আমাদের বিশেষ আকর্ষণ বিশেষভাবে থাকছে এই ফাস্টফুড, বিভিন্ন ধরনের ফাস্টফুড, যেগুলো চাউমিন, পাস্তা, তারপরে সিঙ্গাড়া, কচুরি, ডালপুরি, দই বড়া, এই সমস্ত আইটেমও থাকছে। তার সাথে সাথে মিষ্টি জাতীয় দ্রব্যের মধ্যে থাকছে বিভিন্ন ধরনের পিঠে, তারপরে মগজের লাড্ডু, জগন্নাথ দেবের বাড়ি মগজের লাড্ডু, এই সমস্ত মিষ্টি জাতীয় দ্রব্যের মধ্যেও 7-8 রকমের আইটেম থাকছে। টোটাল 56 ব্যঞ্জনে আমাদের জগন্নাথ দেবের ভোগ হবে। তাই এই সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত এই 9 দিন আমাদের যে প্রোগ্রাম চলছে তাতে মোটামুটি প্রতিদিনই 56 আইটেম হচ্ছে। আমাদের সোজা রথ আর উল্টো রথ এই 2 দিন বিশেষভাবে হয় আর কি আয়োজন। তাই এই 2 দিনের জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি যে কবে জগন্নাথ দেবের রথযাত্রায় আমরা সম্মুখীন হব, রথযাত্রা আসবে। তো আজকে উল্টো রথ, এই উল্টো রথে আজকে আমাদের এই সমস্ত আইটেম দিয়ে ভগবানের ভোগ হবে। তারপরে ভগবান সুন্দরাচল থেকে আবার দ্বারকা পুরীধামে ফিরে আসবে। এখন এই পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরের 24 এর পর্দায়। নমস্কার। পাট্টা জমির রেকর্ড সহ একাধিক দাবি নিয়ে চন্দ্রকোনা রোডে বিক্ষোভ মিছিল সিপিআইএম এর।
পাট্টা জমির রেকর্ড সহ একাধিক দাবি দাওয়া নিয়ে এদিন বেলা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 3 নম্বর ব্লক বাম সংগঠনের সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে চন্দ্রকোনা রোডের শহরে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এদিনের এই মিছিলটি গোটা শহর পরিক্রমা করে এই মিছিলটি পা মিলিয়েছেন জেলা সিপিএম এর সম্পাদক তথা দাপুটে সিপিআইএম নেতা সুশান্ত ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য সিপিআইএম নেতাকর্মীরা। এদিন এই মিছিলে কয়েক হাজার সিপিআইএম কর্মী সমর্থক পা মিলিয়েছেন। এদিন মিছিল শেষে ডিএলআরও অফিসে স্মারকলিপি প্রদান করল বাম সংগঠনের সারা ভারত কৃষক সভা। পাশাপাশি তাদের এই দাবি যদি মানা না হয় তবে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন। কৃষক সভার সঙ্গে যুক্ত তাই মিছিলে হারলাম দাবি নিয়ে। যাই 10 বছরে জমির দখল আছে তাদের কাউকে আর পাট্টা দেওয়ার ব্যবস্থা হয়নি, যাদের পাট্টা হয়ে রয়েছে তাদের রেকর্ড করে দেওয়ার ব্যবস্থা নেই, বরং যেখানে পাট্টা দেওয়া হয়েছে সেই পাট্টার জমি বিগ্রাহাতের জমার খতিয়ানে তুলে নিয়ে গিয়ে সে বিক্রি করে দিচ্ছে, তার ব্যবস্থা হচ্ছে। এই কদিন আগে এই ব্লকে ঘটনা ঘটেছে, পাট্টাও আছে আবার সেই জমির হাল পড়তেও নিয়ে গিয়ে হচ্ছে হাজির হচ্ছে সরকারি। কি চলছে? যত যেখানে যা খাস জায়গা ছিল সব বিক্রি করে দেওয়া হবে, পাথর বিক্রি, বালি বিক্রি, গাছ বিক্রি, কি বাকি আছে? আমাদের সময় লাগানো গাছ কোটি কোটি টাকার গাছ বিক্রি করে হচ্ছে যে খেয়ে নিল। যে গাছটা আইনের পথে বিক্রি হলে এই এলাকার বেনিফিশিয়ারিরা প্রত্যেকটা পরিবার 60 থেকে 70 হাজার করে টাকা তারা হচ্ছে তাদের যে প্রাপ্য অংশ তারা পেত। কয়েকজনের পুরো লোপাট করে দিয়ে একবারে নিচের থেকে ব্লক থেকে জেলা থেকে রাজ্য পর্যন্ত নেতারা টাকা ভাগ করে নিল। আর লোক দেখানো 2-3টা, একটা প্রধান একটা অঞ্চলের সভাপতিকে অ্যারেস্ট করলো, আর বাকি যারা আসল কেষ্টমিষ্টি যারা সবচেয়ে বেশি টাকার ভাগ খেয়েছে তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। আর প্রশাসনের যারা আধিকারিক তারাও তো টাকার ভাগ খেয়েছে, জানে না, সবাই জানে। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানির রিপোর্ট, খবরিয়া 24। চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে টানা 8 দিনের জন্য বন্ধ আন্তর্জাতিক বাণিজ্য পরিষেবা। কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে টানা 8 দিনের জন্য বন্ধ থাকছে ভারত, বাংলাদেশ এবং ভুটান বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য। শুক্রবার থেকে 15 জুলাই পর্যন্ত চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে ভারত এবং ভুটান থেকে কোনো পণ্য বাংলাদেশে পাঠানো হবে না এবং বাংলাদেশ থেকে পণ্য আমদানি বন্ধ থাকবে। পবিত্র ঈদুল আজহা উৎসবের জন্য এবং 2 দিন বাংলাদেশের সাপ্তাহিক ছুটির জন্য মোট 8 দিন চ্যাংড়াবান্ধা বুড়িমারি 2 দেশের বাণিজ্য কেন্দ্রের মধ্যে বৈদেশিক বাণিজ্য বন্ধ থাকবে। বাংলাদেশের তরফে এই বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে চ্যাংড়াবান্ধা ট্রাক মালিক সমিতির সম্পাদক আব্দুল সামান জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৈদেশিক বাণিজ্য বন্ধ থাকছে, সঙ্গে বাংলাদেশের 2 দিনের সাপ্তাহিক ছুটি রয়েছে। মোট 8 দিন বন্ধ থাকছে বাণিজ্য। প্রসঙ্গত, বাংলাদেশের তরফে ব্যবসায়ীরা বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। সে দেশের ব্যবসায়ীরা এই সিদ্ধান্তের কথা লিখিতভাবে জানিয়েছেন চ্যাংড়াবান্ধা সীমান্তের ব্যবসায়ীদের, আর তার জন্য এই বন্ধ। মেঘলিগঞ্জ থেকে কাজল রায় রিপোর্ট, খবরিয়া 24। টানা 5 দিন নিখোঁজ হওয়ার পর অবশেষে কারশাল থেকে উদ্ধার বিজেপির 50 সদস্য। 5 দিন নিখোঁজ থাকার পর অবশেষে কারশাল থেকে উদ্ধার বিজেপির 50 সদস্য। 5 দিন নিখোঁজ থাকার পর অবশেষে কারশাল থেকে উদ্ধার নিখোঁজ হওয়া বিজেপির 50 সদস্য। গত রবিবার রাত থেকে নিখোঁজ ছিলেন মনিরাম গ্রাম পঞ্চায়েতের 10 নম্বর আসনে বিজেপির জয়ী 50 সদস্য আগস্টিনা ওরাও। এরপরে ওই মহিলার স্বামী নকশালবাড়ি থানায় মিসিং ডায়েরি করেন। পুলিশ রবিবার রাতে কারশাল থেকে উদ্ধার করেন ওই মহিলাকে। আগস্টিনা ওরাওকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, স্বামীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে যান তিনি। তবে 50 সদস্য কিভাবে নিখোঁজ হলো বা কারাই তাকে নিয়ে গেল তা নিয়ে ধন্দে রয়েছে এলাকাবাসীরা। উল্লেখ্য, মনিরাম জিপির কেটুকাপুর জোট আসনে 23 ভোটে জয়ী হয়েছিলেন বিজেপির অগস্টিন ওরাও। তার নিখোঁজের ঘটনায় সোমবার রাতে নকশালবাড়ি থানায় ডায়েরি করা হয়েছিল পরিবারের তরফে। এর পেছনে কোনো রাজনৈতিক বিষয় ছিল কিনা তা নিয়ে কিছু বলতে চাননি বিজেপি সদস্যের স্বামী যতন ওরাও। এবার শিলিগুড়ি মহকুমা ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে মনিরাম গ্রাম পঞ্চায়েতের 18টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 12টি আসন পেয়েছে। সেক্ষেত্রে বোর্ড গঠনের জন্য অন্যান্য দলের প্রয়োজন নেই তৃণমূলের। তবে বিজেপির 50 সদস্যের নিখোঁজ হওয়ার পেছনে যে রাজনৈতিক বিষয় ছিল না তা মানছেন অনেকেই। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ সরকারের রিপোর্ট, খবরিয়া 24। কি হয়েছিল? घर में थोड़ा फैमिली दोनों जन के वजह में थोड़ा झगड़ा हुआ, झगड़ा होने के वजह से इसलिए बाहर निकल गई। सुनने में आ रहा है कुछ पंचायत का भी समस्या हो रहा है कुछ? जी नहीं, वो कुछ भी समस्या ऐसा कुछ भी नहीं है समस्या। तो दोनों केवल इतना छोटा झगड़ा हुआ जो मैं बोली उसको जो झगड़ा ऐसा हो रहा है, मैं किसी तरह अभी निकल के चले जाऊंगी, देखना मत। तो बोला कि कहाँ जाओगी, चले जाओ। तो गुस्सा से तरफ हमें तो चले जाओ बोल रही है, तो चले जाऊंगी मैं।
ऐसा बोले। तो ऐसा बोले तो मैं तो ठीक है चल, मैं ऐसा बोल के वो और थोड़ा वो चिट्ठी उठी लिख के 2-3 दिन में आऊँगी बोल के, इसलिए मैं चली गई। कहाँ गए थे? मैं वो मेरा वो जान पहचान है खरसंग में, मेरे सहेली है, खरसंग में थी। घर आने का कुछ प्लान था, कब आएंगे घर? जी चिट्ठी में तो लिखी थी जो मैं आऊँगी बोले, और उधर जाके भी फ़ोन की मेरे पति से जो मैं 2-3 दिन बाद आऊँगी बोल के। जाने के बाद भी फ़ोन की जो मैं जहाँ भी हूँ ठीक हूँ, 2-3 दिन बाद मैं आऊँगी। कल भी फ़ोन की जो मैं ठीक हूँ, मैं 2-3 दिन में आऊँगी बोल के फ़ोन में बात की। कुछ समस्या हो रहा है कुछ पार्टी का, तृणमूल कुछ ऐसा कुछ? जी नहीं, कुछ वो पार्टी वार्टी का कुछ भी समस्या नहीं है, और मुझे नहीं पता था जो ऐसा करने से इतना बड़ा होगा, जो इतना बड़ा होगा क्योंकि मुझे मालूम नहीं था। जो और चिट्ठी पे मैं विश्वनाथ सिंह का नाम इतना ही लिखी जो 2-3 दिन अगर मैं नहीं रहूँगी, अगर कुछ ऑफिस में या किसी तरह का काम होगा, अगर मुझे बुलाने से तो मैं नहीं रहूँगी, तो वो विश्वनाथ सिंह संभालेगा बोल के इसलिए चिट्ठी पे लिखी। जब 2-3 बाद में आऊँगी तो जो काम होगा विश्वनाथ सिंह के लिए से कराना बोल के, इसलिए मैं चिट्ठी पे लिखी। और चिट्ठी में इतना भी लिखी जो मैं 2-3 दिन में बाद में आऊँगी बोल के। अब तो घर लौटे हैं, जी। बच्चे से मुलाकात हुआ, कैसा लग रहा है? अभी ठीक ही लग रहा है। কি বলবেন এখন? এখন তো আমি পারিবারিক একটু ঝগড়া হয়েছিল, কিন্তু এই ঝগড়াটা নিয়ে এত বড় একটা মোড় দাঁড়াবে আমি ভাবতে পারিনি। কিন্তু যে আমাদের নকশালবাড়ি থানা প্রশাসন যে আমাকে যতটুকু সাহায্য করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। আর আমার ব্যক্তিগত হিসাবে যে আমি যে এই ছোট যে একটা ভুল করেছিলাম সেজন্য আমি খুবই দুঃখিত। এই জন্য আমি সবার কাছে ক্ষমা চাবো, পরবর্তী যেন এরকম না হয় সেজন্য আমি সবাইকে হাত জোড়ে একটু ক্ষমা চাচ্ছি। এখন তো ফিরে এসে কেমন লাগছে? এখন ফিরে যাচ্ছে, কিন্তু ভালো লাগছে, কিন্তু তার সত্ত্বেও একটা দায়িত্ব আছে যে আমি ওনার কিছুদিন এক টেনশন না দিয়ে আমি তার পাশে থাকার চেষ্টা করব। পরিবারের লোকগুলো আসছে, পাশাপাশি আত্মীয় স্বজনরা আসছে, গ্রামের লোক আসছে। হ্যাঁ হ্যাঁ আসছে, নিশ্চয়ই আসছে। যে ওরাও হতাশ ছিল, কেন কি 5 দিনের ব্যাপার, ওদেরও একটা টেনশন, এই আসল যে একটা ব্যাপার যে দাঁড়ালো, কিন্তু আরও হতে পারে ওদের নিয়ে একটা টেনশন ছিল বলে তারা এখন আসছে দেখতে। তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে ওনারাও আমার গ্রামবাসী হিসাবে প্রত্যেকে যেন আমার পাশে আছে, দাঁড়িয়ে আছে, এদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখন তো কিন্তু ঘরাইছে, ভালো লাগাচ্ছে। আর যে হিসাবে ঘটনাটা করছে এটা আমার মহিলার খুব লজ্জার ব্যাপার। যে হিসাবে ঘটনাটা করছে লজ্জার ব্যাপার। আমার পর বসতে যায় না, আমার মুখ দেখা পাই না, সবাই আমার ছিচি করছে। তো কেন ছিচি হলো? এর চলন ব্যবহার দেখে আমার ছিচি হলো। তা আজই তো এরকম করে আগে তো 1-2 দিন গায়ে ভুসলি, তো গায়ে হওয়ার পরে আমার মহিলারা ডাকাইছে, ডাকা এনে শিব মন্দিৰত কসম খাইছে। তো যা যে ভুল হয়েছে হয়েছে, তো এইবার হাতে আমি 2বারে এনে ভুল কাম করিনি ওই হিসাবে কইছে। তো ওই হিসাবে কইছে, তো আমার কইছে ঠিক আছে। তো আমার কোনো মাই তুই ভোটে দাঁড়াইছি বলে হ্যাঁ আমি দাঁড়াইছি। তো তুই দাঁড়াইছিস, তুই ঠিক হল, তো তোর 7 দিনে আমার মহিলালা তোর 7 দিনে কিনে একটা বিটি ছোঁয়া দাঁড়াইছি, আমার বস্তি পঞ্চায়েত নাই। তো তোর 7 দিনে এমন করে তুই দাঁড়া, তোর কিছু ভয় নাই। তো তোর ভোট দিলে তুই যদি জিতিস তো আমার তো দেখা হবে। তা আজকে ভোট জিতিয়া তিতিয়া পার্টি করে রাতে 11 বাজিতে নিয়ে গেল লোকটা, কার সঙ্গে গেল, কার ছে, ও কি করিল, কার ঠেন ছিলে, এরা মানে আমার জবাব লাগে, ওর লগত জবাব আমার লাগে। তা আমার জবাব দিলে আমার মহিলারা শান্তি পাবো। কেন আমার বদনাম হয়ে গেছে, কিন্তু আমার বদনামটা খুব খারাপ হয়ে গেছে। আজ বেটা ছলা দেখিলে কহ যে হ্যাঁ কিবা কেটে জোটের বিজেপি পঞ্চায়েতে গায়েব হয়ে গেছে। কার ঘর ছেড়ে যায়, কারা কথা মিয়া ধরে পালাইছে, কারা কথা বউ ভাত করলেন, রাতে করে বলে বউ ভাত করলেন, রাতে কোন বিদায় দিয়ে দিয়েছেন, এমন ভাষা বলেছে লোকরা। তো এই ভাষারা আমার শুনতে খুব লাশ লাগিয়েছে। আজ আমার লোকের মুখ উঁচা করে দেখা পাই না, বস্তি দাঁড়াইছে কেন আমার 7 দিছি হয়। আজ আমার হাত টাকা চলে আসে, কিন্তু
তো এই যে আমার জবাব চাহানো সুস্থ হয় না, ভালো করে আমার জবাব দাও, আমার এই যে চাহাচ্ছি। বাংলা পর্যন্ত উল্লেখ হয়ে গেছে, মিয়ান ধরে পালাইছে, পাগলা বস্তিতে উল্লেখ হয়ে গেছে, কাশিমের ধরে পালাইছে, কাশিম জবাব দিছে, আমি মোবাইল দিছু, একটা দিছে আমার জানাচ্ছে, দুইটা দিছে আমার জানে না, দুইটা একটা ছোট মোবাইল ছিল, ওই মোবাইলটা ওই গোপনে ভাবে রাখিছে, গোপনে ভাবে ফোন করছে, 6 লাখ পুছারি করছে, 6 লাখ হচ্ছে কি আজি যেগুলো আমার না রুহি বাবারা মারা ওগুলো ফোন করছে, আমার হচ্ছে ওই আমার নিকায় দেশে 6 লাখের সঙ্গে বক্তব্য দিবা পাবেন, এই হিসাবে 6 লাখ বক্তব্য দেশে। তো এমন করে কিন্তু দাঁড়াইছি আমার উন্নতির জন্য, দাঁড়াইছি আমার নামের জন্য, দাঁড়াইছি কি আমার বস্তির না দেখিল তোর বস্তি আদিটা ওর সঙ্গে আমার দাঁড়াইছি খেতে গেছে বলে এমন কি পঞ্চায়েত বহুত দেখা গেছে। আমার করছি আমার তো দাঁড়াইনি, আমার প্রথম দাঁড়াইছি, যদি জিতাম যদি দন তাহলে তোমার আমার দেখলাম এটা কথা কহে না আইছি। এমন অবস্থা মারা বাইরে কারো কারো ঘরছে, একদম জল খেতে যাওয়া লাগাছে, ওই ঘরের যায় না আমার ঢুকে আইছি, মুসলমানের ঘর দেখে ঢুকে আইছি, দেশি ঘরে ঢুকে আইছি, থারু ঘরে ঢুকে আইছি, আর আমার দেশি কিবা তো ঢুকে আইছি। এমন কইছে কারো ভালো করেছে, কারো কাছে দিল, কারো কাছে দিলনি তোমার আমার ভোট কেত পঞ্চায়েত চলে গেল, এমনকি পঞ্চায়েত আমার বেশি বেশি আমার কাছে আমার মহিলার দাঁড়াইছে, দেখি যদি জিতায় তোমার ঘর আমার আরো আসলো, এই পঞ্চায়েতের আমার কথা বেশি, এই পঞ্চায়েতের ঘরে আমার আসলো, তোমার রাস্তা ঘর নাই, যার ঘর নাই দেখমো ঘর দোয়ামো, আমার বস্তির না লাগে, আমার বস্তির খালি শুদ্ধ রাস্তা রাখো, আমার বস্তির নাম কবা না লাগে, আমার নাম পঞ্চায়েতের দাঁড়াইছে, এই আমার নাম ফাটে গেছে, খুশি আমার এখনো একটু ধোয়াশার মধ্যে আছে, তারা করেছে কেন হোটেলে রেখেছে, হোটেলে থাকার মতো ক্ষমতা আমাদের এই পঞ্চায়েতের নেই। তো এটাও চিন্তার ব্যাপার আছে, কে হোটেলে রাখলো এবং হোটেলে কি করে গেল, নিশ্চয়ই লোকের রহস্য কাজ করছে, যেটা মানে আমাদের সামনে উন্মোচন হয়ে গেল। তার জন্য আমি আমাদের নকশালবাড়ি থানার এসি মানুষবাবুকে ধন্যবাদ জানাই, সিআই সাহেব, ডিএসপি সাহেব, আমাদের যৌথ উদ্যোগেই আজকে আমরা আমাদের পঞ্চায়েত সদস্যদের খুঁজে পেয়েছি এবং তাকে তার হাজব্যান্ডের হাতে দিয়ে দেওয়া হয়েছে এবং গ্রামের লোককে বলা হয়েছে তোমরা অন্তত যতদিন ভোট না হচ্ছে ততদিন পর্যন্ত তোমরা নিজেদের দায়িত্ব নিজেদের বাড়িতেই রাখো। কারণ গ্রামের লোকের একটা ইয়ে ছিল যে আজকে আমরা পঞ্চায়েতকে জিতালাম, সে পঞ্চায়েত বিধায়ক, আগামী দিনে কি না কি আরো কিছু হবে, তার জন্য এবার তার হাজব্যান্ডের হাতে দেওয়ার পরে বলা হয়েছে যে তোমরা তোমাদের নিজের দায়িত্ব নিয়ে নাও এবং যতক্ষণ পর্যন্ত ভোট না হচ্ছে বাইরে কোথাও যেতে পারবে না। মহিলা বলছে যে পারিবারিক একটা সমস্যা ছিল, পাশাপাশি পঞ্চায়েত হওয়ার ইচ্ছা ছিল না প্রথম থেকে, পঞ্চায়েতের কাজের জন্যই তিনি বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। এটা তো এখন মানে এটা তো বাস্তব কথা, এই কথাটাকে ঠিক বিশ্বাস করা যায় না। কারণ পঞ্চায়েতে আমি দাঁড়িয়েছি, পঞ্চায়েতে জিতেছি, এখন আবার পঞ্চায়েতে করার ইচ্ছা নেই, এটা তো হয় না। না এটা এখন অবশ্য হয়তো সাজিয়ে বলেছে, তুমি এই কথাটাই বলবে। তো যাই হোক আজকে লোকেশন মানে পাওয়ার লোকেশন ইয়ে করেও খুঁজে পাওয়া হয়েছে, আমরা 2-3 দিন থেকে পিছনে লেগেছিলাম। তো যাই হোক আজকে উদ্ধার যখন হয়েছে এবার আমরা বসবো নিয়ে বুঝাবো তার কী অসুবিধা আছে না আছে, তার পারিবারিক ব্যাপারে আমাদের দেখার দায়িত্ব আছে। আমরা সবাই মিলে যাবো, যারা আমরা আছি পদাধিকারীরা এবং কার্যকর্তা, আমরা তার বাড়িতে যাবো, গিয়ে বুঝাবো, তার হাজবেন্ডকে বুঝাবো, কারণ ছোটো ছোটো বাচ্চা এখন সবাইকে ধন্যবাদ। আপনাদের মধ্যে একটা সহযোগিতা ছিল ইনডাইরেক্টলি। এখন এই পর্যন্ত পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরের 24 পর্দায়। নমস্কার। বিয়ে বাড়ির আনন্দ হলুমলাল, পথ দুর্ঘটনায় মৃত এক যুবক, শোকের ছায়া এলাকায়। বিয়ে বাড়ির আনন্দ হলুমলাল, পথ দুর্ঘটনায় মৃত যুবক, শোকের ছায়া এলাকায়। বিয়ে বাড়ি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে তমলুক থানার নীলকুণ্ঠা অঞ্চলের উত্তর হরশঙ্কর গ্রামে। এদিন নিয়ন্ত্রণ হারিয়ে একটি পোস্টে বাইকটি দ্রুত গতিতে এসে ধাক্কা মারে। মৃত যুবকের নাম দীপ খরা, তার বয়স 18 বছর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বন্ধুর বিয়েতে এক বাইকে করে 3 যুবক দ্রুত গতিতে গ্রামীণ রাস্তা দিয়ে যাওয়ার সময় তমলুক থানার নীলকুণ্ঠা অঞ্চলের উত্তর হরশঙ্কর গ্রামের রাস্তার ধারে একটি ইলেকট্রিক পোস্টে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ভেঙে পড়ে ওই ইলেকট্রিক পোস্ট। দুর্ঘটনার জেরে গুরুতর আহত হন 3 যুবক।
দুই যুবকের চোট গুরুতর না হওয়ায় স্থানীয় বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। অপর যুবককে তমলুক পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষণা করে 18 বছরের দীপঘরাকে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। আমাদের এই নীলকুণ্ঠা গ্রাম থেকে 3 জন ছেলে, যাদের বয়স 16 থেকে 18-র ভিতরে, একটু বেপরোয়াভাবে বাইক চালিয়ে রামতারকের কাছাকাছি একটা বিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে গিয়েছিল। ওরা ওই শুক্রবারের হাটগোড়াটা পেরিয়ে ওখানে একটা মন্দির আছে, হরি মন্দির, সেই হরি মন্দিরের কাছে ইলেকট্রিক পোস্টে সজোরে ধাক্কা মারে এবং ইলেকট্রিক পোস্টও ক্ষতিগ্রস্ত হয়, তার ছিঁড়ে যায়, এত জোরালো ধাক্কা। তার জেরেই দীপ ঘোড়া, বাবার নাম উত্তম ঘোড়া, বাড়ি নীলকুণ্ঠা, উনি মারা যান এবং বাদ বাকিদের এনজিওর অনেকটাই কম এই অবস্থায়। যিনি খুব সিরিয়াস ইনজিওর, ওই দীপ ঘোড়া সিরিয়াস ভাবে ইনজিওর হয়েছিলেন, ওনাকে তমলুক হাসপাতাল নিয়ে যাওয়া হয় এবং ওখানেই শুনেছি মৃত বলে ঘোষণা করা হয়েছে। কি বোধ রয়েছে? এটা অত্যন্ত এখন মাইনর এজ বা এই ধরনের টিনেজার ছেলেরা এত বেশি জোরে বাইক চালায় জীবন হাতে নিয়ে, এটা সত্যি খুব দুঃখজনক ঘটনা। এই সমস্ত বাচ্চা ছেলেগুলো এরকম দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। বাড়ির মানুষেরাও খুব ভেঙে পড়েছেন, খুবই বেদনাদায়ক। যাই হোক, ওনার আত্মার আমি শান্তি কামনা করি। কি না, এখন এই পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরের 24 এর পর্দায়। নমস্কার। 3 লক্ষ টাকার সেগুন কাঠ উদ্ধার করল ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের কুমারজোতে অভিযান চালায় ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা। এরপর সেখানে একটি পিকআপ ভ্যান ধাওয়া করে আটক করে। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় সেগুন কাঠ। তবে পিকআপ ভ্যানের চালক ও খালাসি পালিয়ে যায়। এরপর কাঠ বোঝাই পিকআপ ভ্যানটিকে আটক করে বন দফতর নিয়ে আসে। এই বিষয়ে ঘোষপুকুর রেঞ্জের ডেপুটি রেঞ্জার বলবীর সিং বলেন, এদিন গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। তবে চালক ও খালাসি পালিয়ে যায়। উদ্ধার হওয়া সেগুন কাঠগুলো সম্ভবত টুকুরিয়াঝাড় বনাঞ্চল থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার হওয়া সেগুন কাঠগুলোর বাজার মূল্য প্রায় 3 লক্ষ টাকা। যদিও গোটা ঘটনা তদন্তে নেমেছে ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা। এই কাঠটা হচ্ছে মানে আমরা একটা খবর পেয়েছি, খবর পেয়ে আমরা কুচিয়াজোতের ওখানে আমরা বসি, এক অবৈধ কাঠ আসছে, সেগুন কাঠ। তারপরে গাড়িটা আমরা ধাওয়া করি, ধাওয়া করার পরে কুচিয়া হয়ে ওরা কুমারজোতের দিকে পালিয়ে যায়। অল্পর জন্যে একজন গ্রামবাসী বেঁচে যায়। আমরা গাড়ি পিছন থেকে ধাওয়া করি, ধাওয়া করার পরে ড্রাইভার খালাসি যারা ছিল চোর মাফিয়ারা, তারা পালিয়ে যায়। আমরা গাড়িটিকে উদ্ধার করে আমরা ফরেস্ট অফিসে নিয়ে আসি। মালে ওখানে টিক লগ আছে, সবই জঙ্গলের কাঠ, সব টুকরিয়াঝাড়, মনে হচ্ছে টুকরিয়াঝাড় ফরেস্টেরই কাঠ এগুলো। আর গাছে মোটামুটি আনুমানিক গাড়ির সমেত প্রায় 3 লাখ টাকার মাল। কোথায় পাচার করা হচ্ছিল? এটা সম্ভবত বিহারের দিকে যাচ্ছিল। বিহারের দিকে। কেউ কি গ্রেপ্তার হয়েছে? কেউ কোনো অ্যারেস্ট হয়নি। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ সরকারের রিপোর্ট, খবরিয়া 24। সরকারি গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল ব্লকের যুব তৃণমূল নেতার বাবার বিরুদ্ধে। সরকারি বনসৃজনের গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল ব্লকেরই যুব তৃণমূল নেতার বাবার বিরুদ্ধে। এমন অভিযোগ তুলে সরব হলেন দলেরই অঞ্চল তৃণমূল সভাপতি। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের পচের গ্রাম পঞ্চায়েতের পচের দক্ষিণপাড়া এলাকায়। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকা জুড়ে। ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোড়। পচের অঞ্চল তৃণমূল সভাপতি নীলমাধব দাস অধিকারীর অভিযোগ, ছেলে সুরজিৎ মাইতি পটাশপুর 2 নম্বর ব্লকের যুব তৃণমূলের নেতা, তাই ছেলে তৃণমূলের যুব সভাপতি হওয়ায় বাবা মনোজ মাইতি প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে সরকারি বনসৃজনের গাছ কেটে বিক্রি করছেন। অবৈধভাবে সরকারি গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগে যুব সভাপতির বাবার বিরুদ্ধে এগরা মহকুমা শাসকের ও ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন অঞ্চল তৃণমূল সভাপতি নীলমাধব দাস অধিকার। সরকারি আমাদের কিছু গাছ লাগানো ছিল, বনসৃজন ছিল পঞ্চায়েত মৌজায় এবং তেঁতুলিয়া বলে একটা জায়গাতে। সেই জায়গাতে দীর্ঘদিনের বনসৃজন ছিল। হঠাৎ করে সেই বনসৃজনে এর আগে অনেকবার হয়েছে, সেটা আমরা প্রতিবাদ করেছিলাম, কিন্তু দিন 15 আগে যেটা ঘটনা ঘটেছে খুব দুঃখজনকভাবে, এবং সেই গাছগুলো কেটে নিয়ে বিক্রি করা হয়েছে এবং একটা স্থানীয়
মিলে বিক্রি করা হয়েছে। সেই মিলে প্রধান এবং উপপ্রধান দুজনকেই আমরা পাঠিয়েছিলাম। তারা সেই যোগাযোগ করে দেখলো সেই মিলে কাঠ বিক্রি হয়েছে। সেই মিল থেকে তারা কাঠের ছবি তুলে এনে আমাদের দেখিয়েছিল। তার পরবর্তীকালে আমরা বারবার গ্রাম পঞ্চায়েতে বসার উদ্যোগ নিয়েছি, কিন্তু যিনি করেছেন, যারা করেছেন তারা ধরাছোঁয়া দিচ্ছেন না। এবং যিনি করেছেন তার নাম হচ্ছে মনোজ মাইতি, মোটামুটি এখন যে আমাদের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি, তার বাবা। এবং তাই রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই ছুরিটাকে যাতে চাপিয়ে দেওয়া যায় তার জন্য চলছে। এবং এর সঙ্গে প্রধান উপপ্রধানও কিছুটা হলে জড়িত আছে। এবং আমি তীব্র প্রতিবাদ করি এবং এর জন্য আমরা এডিএমকে দিয়েছি। মুখ্যমন্ত্রী জেলায় আসবেন, তার আগে এটা তথ্য নিয়ে আমরা তার হাতে দেবো যে সরকারি সম্পত্তিকে নষ্ট করা হচ্ছে। এসডিও সাহেবকে দিয়েছি, বিডিও সাহেবকে দিয়েছি এবং মৌখিকভাবে সভাপতি সাহেব এবং বিডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে। তারা বলেছেন 2-1 দিনের মধ্যে এটা ডেকে কেন হলো তার হলো, নইলে তার কাছে এফআইআর হবে। এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই চুরি যদি না আটকানো যায় তাহলে আমাদের যে গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন জায়গাতে, খাস জায়গাতে যেগুলো সমস্ত বনসৃজন আছে সেগুলো কিন্তু মানুষ কেটে নেবে, আর এগুলো কিন্তু দায়ভার কিন্তু এনারা হবেন। তখন আমি এই বিষয়ে জনস্বার্থ মামলা করবো, অতি সত্বর আমি হাইকোর্টে জনস্বার্থ মামলা করবো। না, এই সরকারি জিনিসপত্র কেটে নেওয়া বা চুরি করা এগুলো তো আইন দণ্ডনীয়। এটা তো ট্রেডিশন হয়ে গেছে। কিছুদিন আগে দেখছেন যদি 13 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের উপরে গাছের এগেনস্টে এফআইআর হয়, তাহলে এটা কেন এফআইআর হবে না? আমরা শাস্তি দিই না। সরকারি গাছ কোনো গরিব জন মারা গেলে হয়তো তার জ্বালন থাকে না, সেক্ষেত্রে হয়তো তাকে কিছু ক্ষেত্রে দেওয়া গেল, একটা হয়তো কেটে নিয়ে গেছে, আলাদা প্রশ্ন। কেউ ঝড়ে পড়ে গেছে, একটা গাছ কেটে নিয়েছে, আলাদা প্রশ্ন। কিন্তু ঝাড়ফুট করে কেটে নিয়ে বিক্রি করা হয়েছে এবং জনসমক্ষে সেটা চ্যালেঞ্জ করা হচ্ছে যে এরকম কাটলে কী হবে, কী করে নেবে গ্রাম পঞ্চায়েত বা আমাদের সরকার। তো এই ধরনের কাজকে যারা সমর্থন করছেন তারাও এর সঙ্গে যুক্ত আছেন এবং তারাও দুষ্কৃতিকারী। আমাদের দলটাকে কিছু কিছু নেতৃত্ব আছেন এইভাবে করে দলের নাম বাড়িয়ে ব্যবসা করছেন। এই ধরনের কাজ করার কারণটা কি? কারণ অর্থ রোজগার করা এবং সেই জায়গায় না কিছু বললে আমরা দল করি, এইভাবে কথা বলে গাছ কেটে নিয়ে বিক্রি করে দেওয়া। প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? প্রশাসনকে আমরা জানিয়েছি, গ্রাম পঞ্চায়েতে মৌখিকভাবে জানার পরে আমরা 15 দিন ধরে ডেকেছি যে কেন কাটলে জবাব দিতে হবে, কাঠ ফেরত দিতে হবে এবং তার কোনো ইনিশিয়েটিভ নেই। এবং আমি ব্যক্তিগতভাবেও বলেছি এবং তার তথ্য প্রমাণ রেখেছি, কিন্তু তিনি হয়তো রাজনৈতিক দাম্ভিকতায় যে কিছু করতে পারবে না এই ধরনের হয়তো করছেন। কিন্তু আমাদের সরকারের জিনিসপত্র, সরকারের সম্পত্তি যদি এরা না রক্ষা করতে পারে, আমাদের গ্রাম পঞ্চায়েত না রক্ষা করতে পারে, তাহলে মানুষ সেটা তার হিসাব সময় বুঝে নেবে। কি চাইছেন? এরা দোষী ব্যক্তি যিনি এটা করেছেন এবং তাকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে, তিনি না যদি কিছু করেন তাহলে আমরা তার শাস্তি চাই এবং তার বিচার চাই। এর জন্য আমরা রাজনীতি আন্দোলন করব। আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সর্বত্র আমরা সরকারের একদম নবান্ন পর্যন্ত পৌঁছে দিব যে কারা চুরি করছে, সরকারের বদনাম করছে। এই ঘটনায় এলাকার এক বাসিন্দা তিনি জানান, এর আগে বহুবার গাছ কেটে নিয়েছেন ওই ব্যক্তি। এই ঘটনার প্রতিবাদ আমরা করেছি, কিন্তু কিছুই হয়নি। এখন আমরা ওই ব্যক্তির কঠিন শাস্তি চাই। যদিও এই ঘটনায় ব্লক তৃণমূলের যুব সভাপতি সুরজিৎ মাইতি তিনি পাল্টা অভিযোগ তুললেন অঞ্চল তৃণমূল সভাপতির বিরুদ্ধে। তিনি বলেন, আমরা মমতা ব্যানার্জির সৈনিক, গাছ কাটার নোংরা রাজনীতি আমরা করি না। উনি যে অভিযোগ করেছেন সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। উনি নিজেই উত্তর পূর্ব বুথে ও খাটুয়াবার বুথে অবৈধভাবে গাছ কেটেছেন, দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন। গাছ কাটা এইসব রাজনীতি তো আমরা করি না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা এরকম খারাপ কাজ করে রাজনীতি করি না। তাছাড়া এইসব ভুলভাল কথা, এইসব আমরা এই বিষয়ে কিছু জানি না। আচ্ছা, আপনার দলের তো সভাপতি, তিনি কেন আপনার বিরুদ্ধে অভিযোগ করবেন? বলতে পারবো না, ওনার মাথা মনে হয় ঠিক নেই। হ্যাঁ, তা এই ভুলভাল অভিযোগ করছে। বরং আমার কাছে কিছু খবর আছে যে উনি সম্মতিতে উত্তর পূর্ব বুথ ও খাটোয়ার বুথে কিছু অবৈধ গাছ কেটেছেন। হ্যাঁ, বরং আমার কাছে খবর আছে। মানে তার মানে উনি নিজেই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে আছেন? উনি নিজেই যুক্ত আছেন, দিয়ে ভুলভাল ওর মাথা কাজ করছে না, যাত্রার নামে যা তা বলছে। আপনার বাবা এলাকায় কিছু মাতালদের পয়সা টয়সা খাইয়ে এলাকায় প্রভাব খাটাচ্ছে, আপনি যুব সভাপতি হওয়ায়, এইসব ভুলভাল কথা।
ভুলভাল কথা, উনি কিছু মাতাল গোষ্ঠীর সঙ্গে যুক্ত, উনি নিজের দোষটা চাপানোর জন্য ভুলভাল কথা বলছেন। তার মানে এই অভিযোগটা কি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এরকম কোনো ঘটনা ঘটেছে না? আমার জানা নেই এই বিষয়ে, আপনার মুখেই আমি প্রথম শুনলাম কি অভিযোগ, কি ব্যাপার। না, এই বিষয়ে বিডিও অফিসে অভিযোগ হয়েছে এবং এসডি অফিসে অভিযোগ হয়েছে। কি ব্যাপারটা তাহলে আমাদের জানতে হবে, দেখতে হবে কি বিষয়ে কি অভিযোগ। আমি আপনার মুখে যেটা শুনলাম এইটাই জানি, এর বেশি কিছু আমি জানি না। মানে এটা কি কোনো মানে গোষ্ঠী কাজ করছে? না, গোষ্ঠী কিছু না, আমরা নেত্রীর নির্দেশে দল করি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, আমাদের বিধায়ক সাহেব আমাদের নেতা, আমাদের ব্লক সভাপতি, ব্লক যুব সভাপতি, আমি, আমার জেলা যুব সভাপতি সুপ্রকাশ গিরি, ওনাদের নির্দেশে আমরা দল করি। এই গোটা ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির পশ্চিম মণ্ডলের সভাপতি গৌরকিশোর মহন্তি বলেন, সারা পশ্চিমবঙ্গে স্লোগান উঠেছে পিসি, ভাইপো, জেলা সভাপতি, ব্লক সভাপতি, তৃণমূলের সবাই চোর। সাধারণ মানুষ বলতো চোর, এখন নিজেরা নিজেদেরকে চোর বলে দোষারোপ করছে। চাকরি চুরি, ট্রিপল চুরি, গাছ চুরি সবেতেই যুক্ত তৃণমূল কংগ্রেস। এটাই হচ্ছে তৃণমূলের কালচার। পশ্চিমবঙ্গে, সারা পশ্চিমবঙ্গে স্লোগান উঠেছে পিসি চোর, ভাইপো চোর, জেলা সভাপতি চোর, ব্লক সভাপতি চোর, তৃণমূলের সবাই চোর। এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই, এ তো লুঠতো রাজ। পটাশপুর 2 পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে, পঞ্চের গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে, যুব সভাপতি, অঞ্চল সভাপতি, সবাই লুঠতো রাজনীতিতে যুক্ত। সাবজেক্ট যেটা বললেন যে বিষয়, সে বিষয়ে আমি সম্পূর্ণ না জেনেই বলি যে অপরাপর এই অভিযোগ সবাই করবেন, পাবলিক করছে, এবার নিজেরা করছেন, সাধারণ মানুষ করছে, বিজেপি শুধু নয়, সাধারণ মানুষ বলছে এরা চুরি, চাকরি চুরি, রেশন চুরি, গাছ চুরি, ট্রিপল চুরি, সব চুরিতে ওনারা যুক্ত। তাই অপরাপর করবেন যে তিনি বড় চোর, কেউ ছোট চোর, কেউ বড় চোর। এটাই হচ্ছে তৃণমূলের কালচার। সন্ত্রাস আর চুরি, লুটোতরাজ, কাটমানি, এটাই হচ্ছে তৃণমূলের কালচার। বারবার বলে আসছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে তাই আওয়াজ উঠেছে যে পিসি চোর, ভাইপো চোর, জেলা সভাপতি চোর, ব্লক সভাপতি চোর, যুব সভাপতি চোর, তৃণমূলের সবাই চোর। একে অপরের বিরুদ্ধে এলাকায় মদ্যপ যুবকদের নিয়ে প্রভাব খাটানোর একটা যে বিষয় উঠে আসছে দুজনের মুখ থেকে। হ্যাঁ, বিজেপি একটা নীতিতে বিশ্বাস করে, সেটা হচ্ছে সেবা নীতি। রাজনীতি আমরা করছি শুধু সেবা নীতির জন্য, আর ওনারা করছেন কি খুন, সন্ত্রাস, লুটোতরাজ। আর খুন সন্ত্রাস করার জন্য এলিমেন্ট তো এইভাবে মদ্যপ, উচ্ছৃঙ্খল যুবশক্তিকে তারা উৎসাহিত করবেন, এই সকল অর্থনৈতিক দুর্নীতি করে অর্থ উপার্জন করবেন, গাছ বিক্রি করবেন, রেশন বিক্রি করবেন, চুরি করে দিয়ে এই সব মাতাল লোকেদের পুষে হারমাদি করবেন। এটাই তাদের কালচার। অপরাপর করছেন, কেউ বড় কেউ ছোট। এই মর্মে বিডিও অফিসে এবং এসডিও অফিসে একটা অভিযোগ জমা করেছে। হ্যাঁ, সরকারিভাবে ওনারা অভিযোগ কেউ কাউকে জমা করছেন, আমরাও দেখছি, কিন্তু তারা কতটা কে সুবিচার করবেন আমরা তো অন্য অঞ্চলে দেখছি। প্রধানের নামে বিডিও আধিকারিক এফআইআর করছেন, এখনো পর্যন্ত এরা অ্যারেস্ট হচ্ছে না। সাধারণ মানুষ দেখছে, সেখানেও চুরির অভিযোগ। কেউ কন্ট্রাক্টরদের যে টাকা জমা থাকে সেই টাকাটা কেউ আত্মসাৎ করেছেন, কেউ 100 দিনের জব কার্ডের টাকা লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন, তার নামে বিডিও এডিএম এসে বসে মিটিং করে বিডিও এফআইআর করছেন। এই পর্যন্ত পটাশপুর থানা পুলিশ অ্যারেস্ট করছেন না। বাঁচাবে কে কাকে? সারা সরকারটাই চোরেদের ভর্তি, আধিকারিক থেকে শুরু করে জনপ্রতিনিধি, কে কাকে বাঁচাবে? শুধুমাত্র আদালত স্ট্যাম্প মেরে দিচ্ছে যে এত টাকা স্ক্যাম, এ চোর, এ ডাকাত, এ চাকরি চুরি করেছে, এ গাছ চুরি করেছে, এ পাথর চুরি করেছে, এ কয়লা চুরি করেছে, এ গরু চুরি করেছে, এ কাঠ বানিয়ে নিয়েছে। সেই জন্য একটাই স্লোগান এখন সারা পশ্চিমবঙ্গে, যে খেলা হবে স্লোগান উঠেছিল, সেই স্লোগানটা উল্টে গেছে। খেলাটা সেটাই হয়েছে যে পিসি চোর, ভাইপো চোর, জেলা সভাপতি চোর, ব্লক সভাপতি চোর, তৃণমূলের সবাই চোর, এবং তার সঙ্গে আধিকারিকরাও জড়িয়ে পড়েছেন। তাই তারা শক্ত মেরুদণ্ডে পুলিশ, বিডিও এদেরকে অ্যারেস্ট করতে পারছেন না, এদের বিরুদ্ধে বলছেন না। এটাই আমাদের আবেদন। এর জন্য আমরা তৈরি হচ্ছি, 1 মাসের মধ্যে তবে এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন কুমার সাউ জানিয়েছেন, এই বিষয় নিয়ে একটি লিখিত অভিযোগ জমা পড়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একই এলাকায় যুব সভাপতি ও অঞ্চল তৃণমূলের সভাপতির বাড়ি, কে কোথায় কি প্রভাব খাটাবে? আমাদের দলের এখন কর্মী কেউ নেই, সবাই এখন নেতা। সেটা গতকাল আমরা অভিযোগ পেয়েছি, আমাদের ব্লকে জমা পড়েছে অভিযোগ। তো অভিযোগ কোয়ারি করে দেখার পরে সত্যি ঘটনা কি প্রেক্ষাপট, তার বৈধতা আছে কিনা, পারমিশন আছে কিনা, সেটা আমরা বলতে পারবো, বা সেই এলাকার
প্রধান উপপ্রধানকে আমরা জিজ্ঞেস করবো ব্যাপারটা যে কি হয়েছে না হয়েছে। উনি তো অঞ্চল সভাপতি হিসাবে হয়তো টোটাল প্রক্রিয়াটা কি হয়েছে না হয়েছে হয়তো জানেননি, তো সেটা না জেনে এবার অঞ্চল সভাপতি ঠিক বলছে কি যুব সভাপতি ঠিক বলছে এই ব্যাপারটা এই মুহূর্তে মন্তব্য করা যাবে না। যদি প্রক্রিয়ায় গণ্ডগোল থাকে তাহলে এটা ঠিক হয় না। একে অপরের বিরুদ্ধে যে উনি ওনার ছেলে ব্লক সভাপতি হওয়ার কারণে এলাকায় প্রভাব খাটিয়ে এসব করছেন, এটা কি? সেটা উনি ওই এলাকায় আছেন, যিনি যুব সভাপতি ব্লকের তার বাড়িও ওইখানটা ওই গ্রামে, আর যিনি ব্লক যিনি অঞ্চলের সভাপতি তিনিও ওই এলাকার, তো ওরা পরস্পরকে ভালোভাবেই চেনে। এবার সেটা কে কোথায় কি প্রভাব খাটাবে এখানটায়, আমাদের দলের তো এখন কর্মী কেউ নেই, সব তো নেতা, কোন নেতার উপরে কে প্রভাব খাটাবে, তো এটা মনে হয় ঠিক নয়। তবু যেহেতু অভিযোগ এসছে, কমপ্লেন এসছে, আমরা ওটা কোয়ারি করে আমরা সেই মতো ব্যবস্থা নেব। যিনি অভিযোগ করেছেন ওনার বিরুদ্ধে আবার অভিযোগ করছেন, মানে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যুব সভাপতি, উনি আবার অভিযোগ করছেন অঞ্চল সভাপতির বিরুদ্ধে যে উনি নিজেই যুক্ত রয়েছেন ওই গাছ কাটা বা এইসব দুর্নীতির সঙ্গে। তবে এই ব্যাপারে বলবো এই কাদা ছোঁড়াছুড়ি না করে, তা যেহেতু দুজনেই দলীয় নেতৃত্ব পার্টি অফিসে বসে বা যারা এখন সিনিয়র লিডার এমএলএ সাহেব বা ব্লক সভাপতি সাংগঠনিক সভাপতি যারা আছেন ওনাদের নজরে এনে ব্যাপারটা মিটিয়ে নেওয়া দরকার ছিল। কাদা ছোঁড়াছুড়ি করতে গেলে উভয়েরই কাদা লাগবে, দাগ উভয়েরই পড়বে, এটা ঠিক হচ্ছে না। তবে এটা পার্টি অফিসে ইনডোরে বসেই মিটিয়ে নেওয়া দরকার ছিল। আচ্ছা, এই বিষয়ে আপনি অভিযোগ পেলে কি করবেন? আমি যদি পঞ্চায়েত সমিতির প্রশাসনিক কর্তা হিসাবে আমি অভিযোগ পাই তা আমি তদন্ত করে দেখব যে সত্যি ঘটনাটা কী। আমরা অভিযোগ মানেই যে সেটাকে ধরে নেব যে এটাই বেদবাক্য, সেটা নয়। আমরা এত অসহিষ্ণুও নয়, আমরা দেখি যে প্রতিটা অভিযোগের তার ভিত্তি কী আছে। সত্যিকারে যদি ইললিগাল কিছু হয়ে থাকে তখন প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনকে বলবো। আর যদি দেখা যায় যে না এটা পরশ্রীকাতরতা বা কোনো ওই যে অভিযোগের বন্যা বইয়ার জন্য অভিযোগ, তাহলে সেই মতো সেটাকে চেপে দেওয়াটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। পূর্ব মেদিনীপুর থেকে শান্তনু বানের রিপোর্ট, খবরিয়া 24। মোবাইলের ব্যাটারিতে আচমকায় বিস্ফোরণ, ঝলসে গিয়ে প্রাণ গেল 3.5 বছরের এক শিশুর। মোবাইলের ব্যাটারিতে আচমকায় আগুন লেগে বিস্ফোরণ, ঝলসে প্রাণ গেল 3.5 বছরের শিশু। মোবাইলের ব্যাটারিতে আচমকাই আগুন, সেই আগুনে ঝলসে প্রাণ গেল 3.5 বছরের শিশুর। শুক্রবার বিকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার কানাইনগর গ্রামে। এই বিস্ফোরণের ঘটনার পর রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় গ্রামবাসীরা। ব্যাটারি বিস্ফোরণের পর বেশ কিছুক্ষণ জখম অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকে ওই শিশু। স্থানীয় কিছু মানুষ পরে ওই শিশুটিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মৃত শিশুর নাম সুরজ মণ্ডল, তার বয়স 3.5 বছর। এদিন বাড়ির পাশে রাস্তার ধারে দাঁড়িয়েছিল শিশুটি। সেখানে কিছু কাগজ ও বাড়ির জঞ্জাল ফেলে আগুন ধরিয়েছিল প্রতিবেশী এক ব্যক্তি, আর সেই জঞ্জালের মধ্যেই নাকি ছিল মোবাইলের ব্যাটারি। তারপরে আগুনের তাপে বিস্ফোরণ ঘটে, আর সেই বিস্ফোরণে রীতিমতো জখম হয় শিশুটি। গুরুতর আহত অবস্থায় দীর্ঘক্ষণ শিশুটি রাস্তার পাশেই পড়ে থাকে। এরপর বাড়ির লোকেরা শিশুটিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেল কলেজে নিয়ে আসে, কিন্তু চিকিৎসকেরা ওই শিশুটিকে বাঁচাতে পারেনি। মৃত শিশুটির পিসি জানান, ওই পুকুর থেকে আসছিল, পুকুর থেকে আসার মধ্যে রাস্তার ধারে আগুন লেগেছে। আগুন লেগে আবার ও যাচ্ছিল, বাচ্চা চান করে যাচ্ছিল, বাড়ি আসছিল। হ্যাঁ, বাড়ি আসছিল। আর বাড়ি পার্শ্বে এরকম যারা আছে গেট আছে, গেটের পাশে আগুন লাগাবার ছিল। এই আগুন লাগাবার মধ্যেই ব্যাটারি ফুটে আবার গলাতে ছুটে মোবাইলে হয়েছিল। হ্যাঁ, আগুনের মধ্যে কখন থেকে আছে এটা বলতে পারছি না। তারপরে কি হলো? তারপরে ও চান করে যাচ্ছিল, কেউ ভাবতে পারেনি কি আগুনের মধ্যে ব্যাটারি আছে। হ্যাঁ, ওই বাড়ির পাশে লোক আগুন লেগেছে, বড় লোক, ওই বড় লোকই সব বলতে। হ্যাঁ, নোংরা ব্যাটারি বাস্ট হয়ে ওকে লেগেছে। বাচ্চাটার নাম কি? সুরজ কি? সুরজ মণ্ডল। বয়স কত হবে? বয়স 3 বছর। কত বললো? 3 বছর 5 মাস। বাড়ি কোথায় ওনাদের? বাড়ি কানাইনগর। কোন থানা? কালিয়াচক। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, খবরিয়া 24। এখন এই পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24 এর পর্দায়। নমস্কার। নয়ারহাটে 21শে জুলাই শহীদ সমাবেশকে সফল করতে প্রস্তুতি সভা আইএনটিটিইউসির।
এই রমজান গাছের দাম বৃদ্ধি করা হয় না কেন? এই জনজাতি একুশে জুলাই প্রস্তুতি শুরু হয়েছে কোচবিহার জেলা জুড়ে। জেলার বিভিন্ন এলাকায় দেওয়াল লিখন, পোস্টার লাগানো, মিছিল মিটিং করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। জেলা কমিটির নির্দেশে সেই প্রস্তুতি ব্লক ও বুথস্তর পর্যন্ত চলছে জোর প্রস্তুতি। সেই মতো মাথাভাঙার নয়ারহাট বাজারে কর্মী সমর্থকেরা 21শে জুলাই যাওয়ার প্রস্তুতি শুরু করেছে। 21শে জুলাই ধর্মতলা চলো এই স্লোগানকে সামনে রেখে জোর কদমে মাঠে নেমেছে তৃণমূলের শাখা সংগঠন আইএনটিটিউসি। এদিন বিকেলে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কর্মী সভা করল আইএনটিটিউসি ব্লক সভাপতি মজিলুর হোসেন। এদিন মাথাভাঙা 1 নম্বর ব্লকের নয়ারহাট বাজারে দলীয় কার্যালয় উদ্বোধন করেন আইএনটিটিউসির ব্লক সভাপতি। উদ্বোধনের শেষে কর্মী সভা করে এবং পরবর্তীতে নয়ারহাট বাজারে মিছিল করে। এই বিষয়ে সংগঠনের ব্লক সভাপতি জানান, ধর্মতলায় নেতাকর্মীদের বিপুল সংখ্যায় অংশগ্রহণ করার জন্য এদিনের বৈঠক, মিছিল সহ দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের অঞ্চল সভাপতি সুশীল বর্মন, সংগঠনের ব্লক নেতা বিট্টু বর্মন, যুব তৃণমূল নেতা হিমাদ্রি রায় সহ অন্যান্যরা। আগামী 21শে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ সমাবেশে আমাদের যোগদান করতে হবে। আমরা মাথাভাঙা 1 নং ব্লক শ্রমিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটা অঞ্চলে প্রচার পর্ব চালাচ্ছি। সেই মোতাবেক আমরা আজকে নয়ারহাট অঞ্চল শ্রমিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা কর্মী সভা করলাম, সেই সঙ্গে একটা মিছিল পরিক্রমা করব। আমরা শহীদদের তর্পণ করার উদ্দেশ্যে আমরা 21 তারিখে কলকাতায় উপস্থিত থাকব। আমাদের পার্টির যারা আছে সকলকে সেখানে যাওয়ার জন্য আহ্বান জানাবো এবং আমরা মিছিল আকারে এটা প্রচার করব। আমাদের শ্রমিক তৃণমূল কংগ্রেসের একটা দলীয় কার্যালয় এটা উদ্বোধন করা হলো। আমাদের যারা শ্রমিক ভাই আছেন, যারা নেতৃত্ব আছেন, সেখানে বসে আমাদের কর্মযজ্ঞ যেটা আছে সাংগঠনিক কাজকর্ম পরিচালনা করবেন। কথা এটা সেই আমাদের শুরু থেকে তৃণমূল কংগ্রেস ছিল, এখনও তৃণমূল কংগ্রেস আছে। আচ্ছা, ইন্দ্রিয় বসিরের সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল, কথা হয়েছিল। তো ওনার একটা প্রোগ্রাম আছে, আমাকে বলেছে কুচবিহারে আমার জরুরি কাজ আছে, সেখানে যেতে হবে, তার জন্য উনি থাকতে পারেন। এখন এই পর্যন্ত পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরের 24 এর পর্দায়। নমস্কার। জলপাইগুড়িতে স্কুলের ভেতরে এক ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্য এলাকায়। স্কুল প্রাঙ্গণে নাবালিকা এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল বহিরাগত এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের পশ্চিম বারোঘড়িয়া এলাকায়। এই ঘটনাটিকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে এলাকা। উত্তেজিত জনতা ওই যুবককে বেধড়ক মারধর করে বলে জানা যায়। এরপর ওই নির্যাতনের শিকার হওয়া নাবালিকাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে জলপাইগুড়ি জেলা হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাবে নিয়ে আসা হয়। এই ঘটনার পর এলাকার বাসিন্দারা ধরে ফেলে অভিযুক্ত যুবককে। জানা গেছে এদিন সকালে ওই নাবালিকা স্কুলে এসে স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা এক যুবক এসে নাবালিকাকে শ্লীলতাহানি করে। এরপর ওই যুবক সেখান থেকে পালিয়ে গিয়ে পাশের বাড়িতে লুকিয়ে পড়ে। এই ঘটনা চাউর হতেই এলাকায় উত্তেজিত জনতা ওই যুবকের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ওই যুবককে বাড়ি থেকে বের করে তাকে মারতে গেলে ওই যুবক পালিয়ে পাশের পুকুরে ঝাঁপ দেয়। তবে পুকুরে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয় না।
উত্তেজিত জনতা ওই যুবককে পুকুর থেকে তুলে ধরে মারধর করতে শুরু করে। পরে ঘটনার খবর পেয়ে জলপাইগুড়ির বিশাল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিগৃহীতার শারীরিক অবস্থা খারাপ থাকায় স্থানীয়দের সহযোগিতায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন স্কুলের শিক্ষকেরা। ওই ছাত্রীকে বহিরাগত এক যুবক শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ। আরও জানা যায়, পঞ্চম শ্রেণীর ছাত্রীটির চিৎকার শুনে স্থানীয় এক মহিলা ছুটে আসেন। তারপর তাকে দেখেই ওই যুবক গা ঢাকা দেয়। এরপর এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা যুবকের খোঁজ করতে শুরু করে। কিছুক্ষণ পর তাকে পেয়ে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনার তদন্ত করতে শুরু করেছে পুলিশ। এ বিষয়ে ওই নাবালিকার বাবা বলেন, পরিচিত ছেলেটা? হ্যাঁ, পরিচিত। কোথায় বাড়ি? কোথায় বাড়ি মানে স্কুলের পাশে। কি করছে? ওকে আমাকে ধরছে, মানে দোকানে মানে সদা কিনতে গেছিল, তারপর স্কুলে আসে ওকে ভাইকে মানে সদা দেওয়ার জন্য ওখানে ওকে ধরে। মেয়ে কি ওই স্কুলে পড়ে? হ্যাঁ, ওই স্কুলে পড়ে। ওকে স্কুলেই গেছিল তখন ওই সময়? আচ্ছা, তারপরে ও পালাই গেছে ছেলেটা? ছেলেটা পালাই গেছে। পরে ধরছেন? পরে ধরছে। কারা ধরলো? হ্যাঁ, কারা ধরলো? এলাকার পাবলিক ধরছিল। তারপরে ছেলেটাকে পুলিশে দেওয়া হয়েছে? হ্যাঁ, পুলিশে দেওয়া হয়েছে। কি চাচ্ছেন আপনি? এই স্কুলের মধ্যে আপনার মেয়ের সাথে কোনো একটা ঘটনা ঘটলো, আপনি এখন কি চাচ্ছেন? আমি শাস্তি চাই। কার? ছেলেটা। আর এই যে স্কুলের মধ্যে ঘটনাটা ঘটলো সেটা নিয়ে কি বলবেন? একটা স্কুলে তো শিক্ষক থাকার কথা, স্কুলের মধ্যে ঘটনাটা ঘটলো কি করে? ওকে বাঁচাইছে। আচ্ছা, তখন তো শিক্ষকরা ছিল না বলে যখন ঘটনা ঘটে তখন তো স্কুলের শিক্ষকরা আসেই? পরে আসছে? পরে পরে আসছিল। স্কুলে তো দোয়াল টল কিচ্ছু নেই, একদম ফাঁকা নাকি। এখন ও আসতেছে তো মানে স্কুলে মানে দোকান থেকে মানে যে কেউ ঢুকে যায়? যে কেউ। তো কেন হলো এটা, কেন করলো কিছু জানা গেছে? এখন ও কেন করলো, কি ব্যাপারে করলো, এটা তো বলা যাবে না। মেয়েকে স্কুলে পাঠিয়ে সুরক্ষিত নেই। হ্যাঁ, এখন ও একটু অসুস্থ হবে। নাবালিকার দাদু জানান, ঘটনা তো আমার নাতি ওই স্কুলে পড়ে, আমি দিতে আসছি, তারপরে দেখি এই ঘটনাটা ওখানকার ছাত্রগুলো সব পালা যাচ্ছে। তবে তোরা কোথায় যাচ্ছিস? তখন বললো এরকম ওই একটা ছেলে এসে আমার অমুক মেয়ের গায়ে হাত দিছে এবং ওখানে ফালাই দিয়ে মানে জামা হেসারা টানাটানি করছে, প্যান্ট ট্যান্ট এইরকম খোলার মেয়ে। তোরা যাস না, তারা মাস্টার আগে আসুক। তো কিছুক্ষণ পরে মাস্টার আসলো, তারপর আমি মাস্টারকে ধাওয়া দিলাম যে তোমরা এক্ষণে থানা করো, নাহলে কি করো নাহলে কিন্তু বিশাল ঘটনা হবে। ধীরে 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 তো প্রচুর লোক জমা হয়ে গেল। জমা হওয়ার পরে পুলিশকে বলার পর কিন্তু পুলিশ আসেনি। অন্তত 2 ঘন্টা পরে পুলিশ আসছে, ততক্ষণ লোক একদম পার্কটায় ভাগিয়েছে। ওখানে ছেলেটা তখন ফুট দিয়ে দিয়েছে আগে, ফুট দেওয়ার পরে পাশের একটা বাড়িতে গিয়ে লুকাইছিল। তখন এরা তো যে পাবলিক যেভাবে খেপছে, তখন ওরা গিয়ে খোঁজ পেয়েছে ওইখানে আছে ছেলেটা। ওই বাড়িতে গিয়ে ছেলেটাকে টেনে বাড়ি করছে। বাড়ি করার পর তো ছেলেটা দৌড় দিচ্ছে, দৌড়েছে পুকুরে ঝাঁপ দিছে। পুকুরে ঝাঁপ দেওয়ার পরে তখন ওখানে ধস্তাধস্তি করার পরে কোনো রকম ছেলেটা আবার ডাঙায় উঠছে, তখন ধরে ফেলছে। ধরেছে হয়তো জনরোষের ব্যাপার আছে, ওখানে হয়তো 2-4টা মারধর হয়েছে। এমন টাইমে পুলিশ আসছে, তখন পুলিশ ওকে ধরে নিয়ে যায়। ওখানকার লোকাল ছেলে। ছেলেটার নাম হচ্ছে, কত বছর বয়স? বয়স হবে কত, 50 সরি 27-28। তোফাইল হোসেন ছেলেটার নাম। তোফাইল, হ্যাঁ, ওখানে বাড়ি, লোকাল ছেলে। ওইটা স্কুলটা আছে শিয়ালডাঙ্গা বলে ওটাকে, প্রাইমারি স্কুল। আর পশ্চিম বারঘড়িয়া ধর্মপুর অঞ্চল, ময়নাগুড়ি। স্কুলের সেদিন আজকে ছুটি হয়ে গেছে, স্কুলে হয়নি না আজকে, না স্কুল আর হয়নি। মাস্টারটা বলতে ঠিক আছে, তখন পুলিশ টুলিশ আসে ওকে ধরে নিয়ে গেল। তখন ওখানকার পাবলিক টাবলিক সব চলে গেল। আমি কি চান এই ঘটনা? এইটা আমরা পুরো শাস্তি চাই, তার ফাঁসি হোক, আমরা এটাই চাই। বিদ্যালয় শিক্ষক কালীপ্রসাদ রায় জানান, আমার নাম কালীপ্রসাদ রায়, আমি পশ্চিম বারেগড়ে এডিশনাল প্রাথমিক বিদ্যালয়ের প্যারা টিচার। আচ্ছা, এই ঘটনাটা কি আপনার স্কুলে ঘটেছে? হ্যাঁ, আমার স্কুলে স্কুলটার কি দেওয়াল নেই, প্রাচীন না, প্রাচীন নেই। আগেও ছিল না নাকি? ছিল না, ইদানিং সেংশন হয়েছে, তবে কাজ আরম্ভ হয়নি। একজন বহিরাগত কি করে স্কুলে ঢোকা সাহস পেল? এখন ও তো রাস্তা পাশে রাস্তা, পাকা রাস্তা, এখন পাকা রাস্তা দিয়ে তো অনেক লোকে যায়। এখন ও সেইভাবে ঢুকছে স্কুলে। যে সময় ঘটনাটা ঘটে আপনারা তো স্কুলেই ছিলেন? না, আমি যখন ঘটে আমি 15 ঢুকছি। তার আগে ঘটেছে? আচ্ছা, মানে একটা তো বলা হচ্ছে যে একটা স্কুলেরও গাফিলতি, যে স্কুলের মধ্যে এরকম একটা ঘটনা এত সাহসীভাবে পেলো কি করে? শিক্ষক টিক্ষক তো থাকেন স্কুলে? না, ঘটনা হচ্ছে আমাদের তো সময় 11টার থেকে
কাজেই সবাই দূর থেকে আসে আমার কাছাকাছির জন্য আমি একটু তাড়াতাড়ি আসি। আমি 11:30 ঢুকছি, ওরা 11টার দিকে আসি। অন্য কোনো শিক্ষক কি তখন ছিল না স্কুলে? না, এটাও তো একটা বাজে ঘটনা যে স্কুলের শিক্ষকরা টাইমে থাকেন না, যার জন্য এরকম একটা ঘটনা ঘটে গেল। না ওইরকম কিছু না, ঘটনা হচ্ছে ছেলেটাই ওইরকম 2 নম্বরই, ছেলেটাই 2 নম্বরই কি করছে। না, যদি স্কুলে যদি টিচাররা থাকতো হ্যাঁ, তাহলে তো আর হতে ঘটতো পারতো না। না। তাহলে আপনারা যদি সময় মতো আসতেন। না, তখন তো 10:30টার মধ্যে ঘটনাটা ঘটছিল, তখন তো আসার সম্ভব নয় আর কি। আপনাদের টাইম কটে স্কুলে আসে? 11টার সময় স্কুলে আসার টাইম। আপনি বাচ্চারা তাহলে কিভাবে আগে আসে? বাচ্চারা তো অনেক আগে চলে আসে। বাচ্চাগুলো তো সাধারণত প্রতিদিনই আগে আসে ওরা, কারণ ওই 10টা বাজলেই পরে ওরা স্কুল করে পাগল হয়ে যায়। কাজেই ওরা ঠিক সময় মতো চলে আসে। তো চাবি আমরা দিয়ে দিই ওদের ওই ক্লাসরুমের। কাদেরকে দেন? বাচ্চাদের দেওয়া আছে। বাচ্চারা এসে স্কুল খোলে? ক্লাসরুম বারান্দাটা, কারণ ওই গ্রিল দেওয়া আছে তো। এরকম একটা ঘটনা ঘটার পরে কি আরেকটু সজাগ হবেন? হ্যাঁ, সজাগ তো হইতেই হবে। কি হচ্ছে ঘটনা? এখন ঘটনা হচ্ছে আমি তো 11:15টার দিকে আসছি, ঠিক 10টা 10:30টার মধ্যে, না 10:30টার মধ্যে ঘটনাটা হয়েছে। মেয়েটা স্কুলে আসছে, ওর ভাই শুদ্ধ, তো দোকানে বিস্কুট কিনছে, তো ভাইকে একটা দিবে। তো ভাই 1-এ পড়ে আর পড়ে ক্লাস 5-এ। তো ক্লাস 5-এর ঘরটা একটু দূরে আর 1-এর ঘরটা আর একটু এক সাইডে। তো ওর ভাইকে বিস্কুট দিতে গেছে, বিস্কুট দিয়ে আসবে ওই মুহূর্তে ওই ছেলেটা ওকে ধরে ফেলছে। তারপর ধরার পরে তো মাটিতে ফেলাই দিছে, ফেলাই দেওয়ার পরে মেয়েটা চিৎকার করছে। ওই পাশের একটা বউ দৌড়িয়ে আসে, যখন দৌড়িয়ে আসে তারপরে তো ছেলেটা দৌড় দিয়ে পালা গেছে। ওই বউটাই তখন মেয়েটাকে ক্লাসরুমে নিয়ে যায়, বাঁচাইছে। পরে তো ছেলেটা ধরাও পড়ছে। হ্যাঁ, ছেলেটা ধরা। কারা ধরলো? এই প্রতিবেশী, পাবলিক। ছেলে কি বাঁচার জন্য কোনো পুকুর টুকুরে ঝাঁপ দিয়েছিল? হ্যাঁ, তখন যখন নিয়ে আসে তারপরে ওই হাত থেকে ফুসকে পুকুরে ঝাঁপ। এ বিষয়ে স্থানীয় বিজেপি মণ্ডল সভাপতি বলেন, অ্যাকচুয়ালি আমাদের ওইখানে যে নাবালিকা 10 বছরের মেয়েটাকে শ্লীলতাহানি করার চেষ্টা করছে যেই ছেলেটা, সেই ছেলেটাকে তো এখন পুলিশে নিয়ে গেছে। তারপর আমরা এবং সেখানকার স্থানীয় যে লোকজন আছে, সেখানে স্কুল শিক্ষক থেকে শুরু করে প্রত্যেকেই এখানে এসে হসপিটাল নিয়ে আসে। হসপিটাল থেকে যেটা রিপোর্ট বলতেছে ওরা, যে আগে পুলিশের রিপোর্টটা হোক, তারপরে মেয়েটার চিকিৎসা হবে। আমরা চাই স্থানীয় লোকজন এবং আমরা বাচ্চাটার সুস্থতা কামনা করি। আমরা চাই যে আগে ট্রিটমেন্টটা শুরু হোক, কমপ্লেন পরেও করা যাবে, আগে ট্রিটমেন্টটা শুরু হোক। আমি অনুরোধ করব ট্রিটমেন্টের বিষয়ে যেন সহযোগিতা করা হয়। থানার থেকে হসপিটাল থেকে বলতেছে যে আগে কমপ্লেনটা হোক, তারপরে ট্রিটমেন্টটা শুরু হবে। আমরা চাই যে ট্রিটমেন্ট আগে শুরু হোক। আমরা কমপ্লেন অবশ্যই দিব সেখানে। ছেলেটাকে অলরেডি তো পুলিশে নিয়ে গেছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, খবরিয়া 24। এখন এই পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24 এর পর্দায়। নমস্কার। বাঁকুড়ার নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ শিশু ও মায়েদের। দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ দেখালেন উপভোক্তারা। ঘটনা ঘটেছে শনিবার বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের ধুলাই পঞ্চায়েতের খয়েরবড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। বিক্ষোভকারীদের দাবি, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে দীর্ঘদিন ধরে অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে, যা মানুষের খাওয়ার উপযুক্ত নয়, এমনকি পশুদের খাবার উপযুক্ত নয়। বারবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণিকে জানিয়েও কোনো লাভ হয়নি, যার কারণে শনিবার অঙ্গনওয়াড়ি উপভোক্তারা বিক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভকারীরা আরও দাবি করেন, এখানে শিশুদের সঠিকভাবে পড়াশোনা করানো হয় না। বিক্ষোভকারীরা আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 72 জন উপভোক্তা রয়েছে, যাদের মধ্যে প্রতিদিন 60 জন খাবার পান আর বাকিরা পান না। তাছাড়া এখান থেকে যে খাবার দেওয়া হয় তা অত্যন্ত নিম্নমানের। আমাদের দাবি, দ্রুত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্বচ্ছলতা ফিরে আসুক এবং সঠিক খাবার দেওয়া হোক। কেন্দ্রে কেন মানে গন্ডগোল আছে, সেই জন্য। কি গন্ডগোল রয়েছে? খাবারে, পড়াশোনাতে ভালো করে বাচ্চাদেরকে পড়াশোনা শেখায় না। মানে ডাকবে, বসাবে, এটি উঠি কাজ করবে, দোকান চলে যাবে, কার ঘর ঢুকবে, বস করে দিয়ে। বিষয় হ্যাঁ, আমরা শুনেছি এবং তো মানে প্রতিদিন যেটা খিচুড়ি হচ্ছে ওটা নিয়ম, 3 দিন খিচুড়ি 3 দিন ভাত, সেটা প্রতিদিন দিচ্ছে। আমরা খোঁজ খবর করে নিয়ে দেখছি এবং পঞ্চায়েতে বা ভিডিওতে জানাচ্ছি। মানে এই আইসিডিএস কেন্দ্রে বিক্ষোভ দেখালো, তাদের অভিযোগ নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। এ বিষয়ে কি বলবেন? হ্যাঁ, এটা অভিযোগটা করেছি এবং শুনেছি। আপনারা কি উপর মহলে জানাবেন? হ্যাঁ, উপর মহলে জানাবো। এ
এ বিষয়ে কি নজরদারি রাখবেন আগামী দিনে? হ্যাঁ, আগামী নজরদারি রাখা হবে ওটাকে। দেখাচ্ছিলাম বলতে গত 2 বছর ধরে প্রতিদিন খিচুড়ি দিচ্ছে, কিন্তু আমাদের কাছে যেটা খবর আছে যে প্রত্যেক সপ্তাহে 2 দিন ভাত 2 দিন খিচুড়ি। খিচুড়ির সঙ্গে যে সমস্ত সবজিগুলো আছে সেই সবজি তো কোনোদিন দেওয়া হয় না, এবং তার সঙ্গে মুসুরি ডাল যে সমস্ত যেগুলো আছে কোনো কিছু দেওয়া হয় না। এবং আজকে ম্যাডামের সঙ্গে দিদিমণির সঙ্গে কথা হলো, দিদিমণি স্বীকার করলো যে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে। এবং ছোট হাঁড়ির মধ্যে বাচ্চা টোটাল আমাদের এখানে ICDS সেন্টারে টোটাল আছে 72 জন। 72 জনের মধ্যে হয়তো খুব জোর 60 জনে খাবার পায়, বাকি পাওয়া যায় না। তারপর উপরন্ত ছোট হাঁড়ির মধ্যে কোনো কিছু হয় না। 72 জনের খিচুড়ি একটা বড় হাঁড়ি দরকার। সে হাঁড়ির জন্য কথা বলতে গেলাম, হাঁড়ি বললো যে আমার কাছে নেই, আমি জানাচ্ছি পরে আমি দিচ্ছি। আচ্ছা, যখন রুম খোলা হলো, রুমটা খোলানোর পরে যখন আমি দেখলাম বড় একটা হাঁড়ি রয়েছে, সে হাঁড়ির মধ্যেও দেখলাম চাল রয়েছে, তো সেই হাঁড়িটা বললো চাপাবো না, অসুবিধা হচ্ছে। আবার বললো যে আমি অফিসে খবর দিয়েছি, সে অফিসে খবর দেওয়ার পরে আমি করবো, ওই হাঁড়ি দেবো, হাঁড়ি নিয়ে আসার পরে আমি রান্নাবান্না করবো। তা এখন যেভাবে খাবার টাবার হচ্ছে এগুলো বাচ্চার খাবার নয়, এবং বাচ্চার মাদের খাবার নয়। এমন খাবারগুলো দেয়, সেই খাবারগুলো হচ্ছে গরু বাছুরা খায়। গরু বাছুরা খায় নাকি সেটাও আবার দেখার আছে, তবে তো ধরে যায়। ওই যে কি বললাম, 72 জনের খাবারের মধ্যে 10 জন 16 জন পায় না, 16 জনের খাবার কিন্তু পুরো একবারই জলে ভেসে যায়। তার প্রমাণ আমাদের কাছে আছে। এগুলো কি নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে? একদম নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে, এই গত 2 বছর ধরে দেওয়া হচ্ছে। আপনারা কি জানিয়েছেন কোথাও? আমরা জানিয়েছি, কালকে ICDS ইয়েতে গিয়েছিলাম, ঠিক আছে। ওরা বললো যে হ্যাঁ ঠিক আছে আমরা দেখছি, এবং প্রধান সাহেবকে বলেছিলাম, মেম্বার সাহেবকে বলেছি, তারা বললো যে তদন্ত করে দেখছি, তারপর দেখছি কি করা যায়। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যেন সুষ্ঠুভাবে সমস্ত কিছু বাচ্চার জন্য একটু পুষ্টি যেন হয়, বাচ্চার মাদের যেন পুষ্টি হয়। এইভাবে বাচ্চার খাবার দিলে কিন্তু মাদের বাচ্চার পুষ্টিও হবে না, কোনো কিছু না। খাবার এমনি ভালো দেয় না, এবং ছেলে মেয়েদেরকেও ভালো করে পড়ায় না। হ্যাঁ, তারপরে কিছু বলতে গেলে ঝগড়া লেগে যায়। তাহলে কি বলবো, এমনি কলাই দেয় না, সয়াবিন দেয় না, সবজিও দেয় না, তাহলে মানে কি নিম্নমানের খাবার দিচ্ছে? এমনি দিচ্ছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে ছেলে মেয়েদেরকে একটু ভালো করে পড়াক, খাবারটা ভালো করে দেখ, এক ডাব্বু করে দেয় আর খিদারে দেয়। এই সমস্যা কতদিন ধরে রয়েছে? এই জবের থেকে মানে হয়েছে, তবে থেকেই করছে, এই 2 বছর ধরেই হচ্ছে। এখন এই পর্যন্ত পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরের 24 এর পর্দায়। নমস্কার। কাঠফাটা গরমে দিশেহারা রাজ্যবাসী, এক ফোঁটা বৃষ্টির আশায় ইন্দাসের ধান চাষিরা। কাঠফাটা গরমে দিশেহারা রাজ্যবাসী, গত জ্যৈষ্ঠ মাস থেকে বৃষ্টির দেখা পাওয়া যায়নি, আর যে পরিমাণে বৃষ্টি হয়েছে তা ধানের বীজ ফেলার মতো নয়। গত বছর বর্ষার ধান অতিরিক্ত বৃষ্টির কারণে অতিরিক্ত মাঠের ধান মাঠেই নষ্ট হয়ে যায়। এখন বাঁকুড়া জেলার ধান চাষিরা আকাশের দিকে তাকিয়ে রয়েছেন কখন বৃষ্টি হবে সেই আশাতে। কিছু চাষি আকাশের উপর ভরসা না করে সাবমার্সিবল চালিয়ে ধান বীজ রোপণ করেছেন, কেউ আবার পুকুর থেকে জল এনে ধান বীজ রোপণ করেছেন। ইন্দাস ব্লকের শিমুলিয়ায় ঠাকুরানী পুষ্করিণী চাষিরা জানান, আমরা আগে আকাশের জলে ধানের বীজ রোপণ করেছি। বৃষ্টির জলে ধানের বীজ ভালো হয়, চাপান কম লাগে, পোকামাকড় কম হয় এবং এতে বীজও ভালো হয়। এই প্রথম সাবমার্সিবল চালিয়ে বীজ রোপণ করা হচ্ছে, এতে খরচও হচ্ছে প্রচুর। এখন বীজ তো সাবমার্সিবলে বীজ এখন ফেলানো হচ্ছে। কারণটা কি সাবমার্সিবল বীজ হচ্ছে? আসলে আকাশে জল না হলে সাবমার্সিবল জলে বীজ ফেলতে হবে। আকাশের জলে কি বীজ ভালো হয় নাকি? না, আগে তো আমরা তো আকাশের জলে বীজ করেছি, ভালো বীজ হয়, কম চাপালেতে বীজ হয়েছে এবং খরচাপত্র রোগ জ্বালা কম। এখনকার এই সাবমার্সিবলের জলে করা হচ্ছে, এতে সবই খরচা রোগ জ্বালা হচ্ছে বীজে, আর এমনি খরচাও হচ্ছে, সব দিকেই লস, মানে আকাশের জলের থেকে সব দিকেই লস। আচ্ছা, এখন যে অনেক দেখছি বীজ এই ফেলছে, তার কারণটা কি? মানে বীজ বলতে মানে কি অনেক লেট হয়ে যাচ্ছে অনেকে জমিতে বীজ ফেলতে। বীজ ফেলতে আকাশে জল না হলে এখন সাবমার্সিবল চালালে তবে তো সাবমার্সিবল থেকে জলের সুবিধা পাওয়া যাবে, তবে তো বীজ ফেলবো। আকাশের জল হলে ভালো হয় না? আকাশের জল হলে সবচেয়ে ভালো হয়। তো আমরা আকাশের জল রাখার জন্য এই বীজ ভালো হবে, এত লেটে ফেলছেন? ভালো তো আকাশ ধরে থাকলে ভালো হবে, তাহলে আবার মানে জল দেওয়ার ক্ষেত্রেও গোলমাল হচ্ছে, জল দিয়ে রাখা যাচ্ছে না বীজতলায়। আকাশের জল হলে কি বীজ ভালো হয়? হ্যাঁ, আকাশের জল হলে তো সব জিনিসই ভালো হয়, বীজ কেনে সব বছরে জলটা তো আকাশের বেশি প্রয়োজন। আচ্ছা, এই সাবমার্সিবল জল তো অনেক খরচাও তো বেশি, বীজ খরচা তো বটেই।
অনেক খরচা। তাই বীজটা একটু দেরি হয়ে গেল না? হ্যাঁ, দেরি হয়ে গেল। তো জল কোথা থেকে পাচ্ছেন, কোথা থেকে? পুকুর থেকে। পুকুর থেকে জল আনা তো অনেক কষ্টের ব্যাপার। হ্যাঁ, কষ্টে তো কষ্ট না করলে তো হবে না। আচ্ছা, কি ধান চাষ করবেন এখানে? এগুলো স্বর্ণ ধান। স্বর্ণ ধান। এই লেট হয়ে গেল না? এখনই লেট হলো। এতে করে যখন ধান ফুলবে স্বর্ণ ধানটা, তাতে করে সব ধান বেরোবে না ঠান্ডা পড়ে গেলে। আচ্ছা, আকাশের জল হলে কি ভালো বীজ হয়? হ্যাঁ, আকাশের জলের বীজ দারুণ হবে। কারণ এই যে আমাদের পুকুরের জল, ওতে বীজ যেমন হবে, ওর থেকে আকাশের জলের বীজটা খুব ভালো হবে। একটু জল হলে ভালো হয় না? জল হলে ভালো হয়, কারণ চতুর্থ জায়গায় রসা থাকে। এইতে কত জল দিয়ে রাখবো। আচ্ছা, আপনার নাম? বাঁকুড়া থেকে আব্দুল হাই, রিপোর্ট খবরিয়া 24। এখন এই পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24 এর পর্দায়। নমস্কার। প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার বন্ধ করতে বাঁকুড়ার গোবিন্দপুর বাজারে অভিযানে নামলো ইন্দাস পুলিশ। রাজ্য সরকার 1 জুলাই থেকে ক্যারি ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করেছে। আর এই ঘোষণার পরই সারা বাঁকুড়া জুড়ে সদর মহকুমা শাসকের নেতৃত্বে বাঁকুড়া পৌরসভার পৌরপ্রধান, উপপৌরপ্রধান সহ পৌর প্রতিনিধি ও পুলিশদের নিয়ে শহরের বিভিন্ন বাজারে অভিযান চলছে। 75 মাইক্রনের ক্যারি ব্যাগ নিষিদ্ধ হয়েছে সরকারি ঘোষণাতে, কিন্তু তা সত্ত্বেও ক্যারি ব্যাগের ব্যবহার কমেনি। আর সেই কারণে আজ বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ইন্দাস থানার পক্ষ থেকে গোবিন্দপুর বাজারে প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে অভিযান চালালেন ইন্দাস থানার ভারপ্রাপ্ত ওসি সোমনাথ পাল সহ অন্যান্য পুলিশ অফিসারেরা। এদিন বাজারের প্রত্যেকটি দোকানে দোকানে তল্লাশি চালান পুলিশ প্রশাসন। সাথে প্রত্যেক দোকানদারকে প্লাস্টিক ব্যবহারের ওপর সরকারি নিষেধাজ্ঞার কথা স্মরণ করিয়ে দেন এবং তারপরেও যদি কোনো দোকানদার সরকারি নিষেধাজ্ঞাকে অগ্রাহ্য করে 75 মাইক্রনের ক্যারি ব্যাগ ব্যবহার করেন, তাহলে প্রশাসনের তরফ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান। যারা 75 মাইক্রনের নিচে ক্যারি ব্যাগ ব্যবহার করবে, সেক্ষেত্রে দোকানদারদের 500 টাকা জরিমানা ও কোনো ব্যক্তি যদি 75 মাইক্রনের নিচে ক্যারি ব্যাগ নিয়ে যায়, তাদেরকে 50 টাকা ফাইন করা হবে বলে জানান। ইন্দাস থানা পুলিশ প্রশাসনের জনহিতকর এই কর্মসূচিতে খুশি ইন্দাস থানা এলাকার সর্বস্তরের মানুষ। পরিবেশে আজকে পলিথিনের যে অপব্যবহার হচ্ছে, মানে পলিথিনের কারণে সমাজ আজকে অনেক কারণে জবড়া হচ্ছে, নোংরা হচ্ছে। সেই কারণে আমাদেরকে থানার বড়বাবু এসে আমাদেরকে প্রথমবার বলে যে পলিথিনের ব্যবহার করা চলবে না, এতে অনেক ক্ষতি হচ্ছে। সেই কারণে আমরা চিন্তাভাবনা করছি যে কোনো বিকল্প পদ্ধতি কোনো কিছু করা যায় কিনা। ভালো আমরা নিচ্ছি, তো আমরা চেষ্টা চালিয়ে যাব, হ্যাঁ, যাতে পরিবেশের ক্ষতি না হয়, অবশ্যই চালিয়ে যাবো আমরা। তোমার নাম পরিচয়টা? আমার নাম বিনোদ দে, ফাগুন পুষ্করণী বাড়ি, নতুন চটি দোকান। তো আমি এটা চেষ্টা চালিয়ে যাবো, আমি পুলিশকে সাহায্য করবো। না না, যাতে প্লাস্টিক ইউজ না করা হয় তার জন্য নির্দেশ দিলেন। প্লাস্টিক ক্যারি ব্যাগ, প্লাস্টিক ক্যারি ব্যাগ যেগুলো আছে ব্যবহার করা হয়। আচ্ছা আচ্ছা, বন্ধ করতে বলুন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওরা প্লাস্টিক ব্যবহারে নিষেধ করে গেলেন, ভালো পদক্ষেপ। আমরা বুঝছি জিনিসটা ভালো হবে, প্লাস্টিক যত বর্জন করা যায় ততই ভালো। ওনারা বললেন কাগজের ঠোঙা ইউজ করুন বা যতটা পারেন কমা প্লাস্টিক বন্ধ করুন, এরকমই ওনারা নির্দেশ দিয়ে গেলেন। আমার নাম? বাঁকুড়া থেকে আব্দুল হাই, রিপোর্ট খবরিয়া 24। এখন মানবিকতার নজির, দুয়ারে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলে দিনহাটা 2 নম্বর ব্লকের ভিডিও। মানবিকতা যে এখনো বেঁচে রয়েছে তার নজির মিলল এদিন। নিজের দফতর সামলানোর পাশাপাশি এলাকাবাসীদের দুয়ারে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন দিনহাটা 2 নম্বর ব্লকের ভিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস। এই যেন এক উলট পুরাণ। এতকাল সাধারণ অসহায় মানুষদের প্রশাসনিক কর্তাবাবুদের দরবারে গিয়ে দুঃখের কথা জানানোর ছবি দেখে অভ্যস্ত নেট নাগরিকেরা এবারে যেন হকচকিয়ে গেলেন বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাসের কর্মকাণ্ডে। নিজের অফিসের কাজের ফাঁকে বিডিও স্যার শটান ঢুকে গেলেন গ্রামে, খোঁজ নিলেন তাদের দৈনিক জীবনের, এমনকি সাহায্য করলেন নিজের সামর্থ্য মতো। আর বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাসের এহেন কর্মকাণ্ডে খুশি এলাকাবাসী থেকে শুরু করে নেট নাগরিকেরা। তাদের আবেগভরা কণ্ঠে এখন শুধু একটাই প্রশ্ন, প্রশাসনিক আধিকারিকেরা কি এমনও হয়? জানা গেছে এদিন দুপুরে দিনহাটা 2 নম্বর ব্লকের মোট 11 জন অত্যন্ত দুস্থ মানুষদের সাহায্য করা হয়। সাহেবগঞ্জ, নয়ারহাট, কিসামত, 10 গ্রাম, বড় শাকদল 4টি গ্রাম পঞ্চায়েতের অত্যন্ত দরিদ্র 11 জন ব্লকের বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস এবং তার টিম মানুষের জন্য আর্থিক সহযোগিতা, পাশাপাশি পরনের বস্ত্র এবং খাদ্য হিসাবে চাল তুলে দেওয়া হয়। এদিন সাহেবগঞ্জ এলাকায় তারই কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত উপপ্রধান উজ্জ্বল তালুকদার, বড় শাকদলে ছিলেন প্রধান তাপস দাস।
ব্লকের বিডিও স্যারের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামের মানুষজনও। একেবারে যে খেতে পাচ্ছে না, চলতে পারছে না, সেই সমস্ত অসহায় মানুষ যারা আছে, সেই সমস্ত মানুষের পাশে আমাদের দিনহাটা 2 নং ব্লকের বিডিও সাহেব রশ্মিদীপ্ত বিশ্বাস ওনার নেতৃত্বে বা ওনার তত্ত্বাবধানে একটা টিম গঠন করে স্যার, যে মানুষ মানুষের জন্য, যে সত্যি যে আমরা মানুষ, আমাদের করণীয়টা কি, বাস্তবে আমরা কি ওনার ব্যক্তিগত উদ্যোগে, একদম ব্যক্তিগত উদ্যোগ, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে উনি একটা টিম গঠন করে দিয়েছে, যে টিমে আমরা সেই টিমে আছি। আমরা এই টিমে অংশগ্রহণ করার জন্য আমরা নিজেদেরকে সৌভাগ্যবান অনেকটা মনে করতেছি। ঠিক আছে, আজকে কোন কোন জিপিতে বা কোথায় যাওয়া? জিপি বলতে আমরা মূলত টোটাল ব্লক ওয়াইজই করতেছি কাজটা একদম। সেখানে এই মুহূর্তে আমরা আছি সাহেবগঞ্জ জিপিতে, একটু পরে আমরা বড় শাকদল যাব, তারপরে কিষামদ্দরগ্রাম, পরে আমরা গোলবাছা নয়াহাট অঞ্চল ঢুকবো। আচ্ছা, এই যে মানুষদের দিচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? সাড়া মানে কি, সত্যি যে প্রকৃত একটা সুখ, কাজ তো অনেকে আমরা অনেক রকম করি, কিন্তু যে একটা গরিব মানুষের পাশে দাঁড়ানোর যে একটা প্রকৃত সুখ, সেটা আমরা আজকে একদম বাস্তবে তার মানে সেই জিনিসটা আমরা লক্ষ্য করতে পারতেছি। আমরা খুঁজি অনেকে, আমরা তো ধনীর সর্বোচ্চ লিমিটটা আমরা জানতে পারি, ঠিক আছে, কিন্তু গরিবটা যে কত নিচে হয়, কত মানে তারা যে কতটা অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়, সেটা আমরা বাস্তবে বার হলে তা প্রত্যক্ষ করতে পারি। সেটার মাধ্যমে আমরা যখন গ্রামে গঞ্জে ঘুরি, তখন দেখি সেই সমস্ত মানুষ যারা অনাহারে থাকে, যারা অসুস্থ অবস্থায় থাকে, যাদের করার মতো কিছু নেই, যাদের ছেলেপেলে কারো আছে, ছেলেপেলে থাকার পরেও তাদেরকে দেখতেছে না, সেই সমস্ত মানুষদের আমরা খুঁজে বার করতেছি। সেটা সম্পূর্ণ আমাদের বিডিও স্যারের নির্দেশে। কি দেওয়া হলো আজকে? আজকে চাল থেকে শুরু করে টাকা, আর্থিক অনুদান এবং সেই সঙ্গে কাপড়, জামা কাপড় ইত্যাদি দেওয়া হচ্ছে। ঈদের আগে বা বিভিন্ন সময় তারা যখন যেটা চাচ্ছে আর কি, যে তাদের মানে চলার জন্য, জাগতিক জীবনে চলার জন্য যে সমস্ত প্রয়োজন তাদের মনে করে, সঙ্গে সঙ্গে সেটা তাদেরকে প্রোভাইড করা হয়। গ্রাম পঞ্চায়েত উপপ্রধান উজ্জ্বল তালুকদার বলেন, আমাদের এই গ্রাম পঞ্চায়েত এলাকায় আজকে দিনহাটা 2 বিডিওর তরফ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, সেটা খুবই প্রশংসনীয় ব্যাপার। কারণ অসহায় মানুষগুলোকে তিনি খুঁজে খুঁজে বের করে আজকে চাল, ডাল এবং বস্ত্র প্রদান করছে। এটা খুবই ভালো উদ্যোগ। এখন এই পর্যন্ত পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরের 24 এর পর্দায়। নমস্কার। 21শে জুলাই শহীদ সমাবেশের প্রস্তুতি নিয়ে কর্মী সমর্থকদের উচ্ছ্বাসের চিত্র দেখা গেল আলিপুরদুয়ার ও বাঁকুড়ায়। 21শে জুলাই শহীদ সমাবেশকে সফল করতে এবং সেই সাথে 12 জুলাই ধূপগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভার প্রস্তুতি সভা করল কুমারগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস। এদিন কুমারগ্রাম ব্লকের 12 বিশ্বর একটি বেসরকারি হল ঘরে 21শে জুলাই কলকাতার ধর্মতলা শহীদ স্বর্ণসভা ও 12 জুলাই ধূপগুড়ি ফুটবল ময়দানে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কর্মীদের নিয়ে কর্মী সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দুই সভাকে কেন্দ্র করে কুমারগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি দেখা যাচ্ছে চোখে পড়ার মতো। সভার মূল উদ্দেশ্য কুমারগ্রাম ব্লক অঞ্চল ও বুথ থেকে অধিক সংখ্যায় কর্মী সমর্থক নিয়ে 21শে জুলাই কলকাতার ধর্মতলা শহীদ স্মরণে উপস্থিতি এবং 12 জুলাই ধূপগুড়ির ফুটবল ময়দানে অভিষেক ব্যানার্জির সভায় উপস্থিতি। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের কুমারগ্রাম ব্লক সভাপতি ধীরেশ চন্দ্র রায় কি জানিয়েছেন শুনে নেব। আমরা গত 7 তারিখ এবং জেলা প্রস্তুতি সভাতেও, জেলা কমিটির প্রস্তুতি সভাতেও আলোচনা হয়েছে যে 21শে জুলাই এবং 12 জুলাইকে কেন্দ্র করে আমরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ভিত্তিক বা অঞ্চল নেতৃত্বের উপস্থিতিতে আমরা প্রস্তুতি সভা করছি। 12 তারিখে আমাদের সম্মানীয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আমাদের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার একটা কর্মী সভা করার জন্য আসবেন। সেই কর্মী সভাতে আমরা কত পরিমাণে কুমারগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লোক নিয়ে যাব তার একটা প্রাথমিক আলোচনা, এবং 21শে জুলাই যেটা কলকাতা ধর্মতলাতে অনুষ্ঠিত হচ্ছে প্রত্যেক বছর, এবারে বৃহৎ আকারে কুমারগ্রাম ব্লক থেকে আমরা ধর্মতলার মঞ্চে যাব। সেই ধর্মতলার মঞ্চে শহীদ মঞ্চে যদি যেতে হয়, কুমারগ্রাম ব্লক থেকে কতগুলো মানুষ যাবেন, কিভাবে যাবেন, কোন ট্রেনে যাবেন, তার পূর্ব প্রস্তুতি আমরা প্রত্যেকটা অঞ্চল নেতৃত্বের সামনে বসে প্রস্তুতি সভা করে আমরা আলোচনা করে সেরে নিচ্ছি, এবং সেই লোকগুলোকে দায়িত্ব নিয়ে যাওয়া এবং সেই লোকগুলোকে দায়িত্ব নিয়ে ফিরিয়ে আনা, এটা হচ্ছে আমাদের প্রস্তুতি সভার আলোচ্য বিষয়। তাছাড়াও এই 21শে জুলাইকে কেন্দ্র করে আমরা বিভিন্ন এলাকায় স্ট্রিট কর্নার মিছিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। একদিকে যেমন 21শে জুলাইকে সামনে রেখে, অর্থাৎ শহীদকে সামনে রেখে আমরা মানুষকে
মানুষকে সচেতন করবার চেষ্টা করছি। অন্যদিকে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি পরিচালিত নরেন্দ্র মোদীর সরকার যেভাবে পশ্চিমবঙ্গকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করবার চেষ্টা করছেন, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মৌলিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছেন, তার প্রতিবাদে বিভিন্ন সভামঞ্চে আমরা সাধারণ মানুষের কাছে বক্তব্য তুলে ধরব। অর্থনৈতিক অবরোধ করার মধ্য দিয়ে পশ্চিমবাংলার মানুষকে কোণঠাসা করবার চেষ্টা করছেন, যেটা সম্পূর্ণ গণতান্ত্রিক বিরোধী। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে ভারতবর্ষ এবং অঙ্গরাজ্যগুলো রাজ্য একটা দুটো পার্ট থাকে। কেন্দ্রীয় সরকার তার রাজ্যের প্রাপ্যটাকে সবসময় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বঞ্চিত করবার চেষ্টা করছে। তার বিরুদ্ধে আমরা মানুষে বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি, মানুষকে বোঝাবার চেষ্টা করছি। যেভাবে 100 দিনের কাজের টাকা, শ্রমিকের টাকা নরেন্দ্র মোদীর সরকার অনৈতিকভাবে আটকে রেখেছে, মানুষ আজকে 100 দিনের অধিকার, 100 দিনের কাজের অধিকার থেকে বঞ্চিত। এর জবাব দিতে হবে ভারতীয় জনতা পার্টিকে, জবাব দিতে হবে ভারতবর্ষের যারা বিজেপি পরিচালিত দলের যারা কর্মকর্তা আছেন, নেতৃত্ব আছেন, তাদের জবাব দিতে হবে। কেন 100 দিনের টাকা বন্ধ? কেন সাধারণ মানুষ, কেন বাংলা বঞ্চিত থাকবে? এটা আমরা কোনোরকমই মেনে নেব না। আগামী দিনে দরকার হলে দুবার আন্দোলনের পথে তৃণমূল কংগ্রেস আছে। দাদা, 12 তারিখ এবং 21 তারিখ এই দুইটি প্রোগ্রাম রয়েছে আপনাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তো 12 তারিখে অভিষেক ব্যানার্জির একটা কর্মী সভা অনুষ্ঠিত হবে ধূপগুড়ি ফুটবল ময়দানে, এবং 21শে জুলাই, যেটা 1993 সাল থেকে হয়ে আসছে, যে মমতা ব্যানার্জি যখন যুব কংগ্রেস নেত্রী ছিলেন, তখন থেকে 21শে জুলাই আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমাদের কাছে আবেগ, আমাদের কাছে একটা উদ্দীপনার 21শে জুলাই যে রয়েছে, তো সেটার জন্য কি বিশেষ ট্রেন বা কোনো কিছু ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই। এখনো পর্যন্ত স্পেশাল ট্রেন নয়, আমাদের আলিপুরদুয়ার থেকে কলকাতাগামী যে ট্রেনগুলো রয়েছে, পদাতিক, তিস্তা, তোরসা, কাঞ্চনকন্যা, বিশেষ করে এই 3টে ট্রেনের উপরেই আমরা জোর দিচ্ছি। এই 3টে ট্রেনের উপরে আমাদের কর্মী সমর্থকরা কলকাতায় গিয়ে পৌঁছাবে। ধন্যবাদ। অন্যদিকে বাঁকুড়াতেও 21শে জুলাইয়ের প্রস্তুতির চিত্র লক্ষ্য করা গেল। আগামী 21শে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ সমাবেশ ঘিরে ইতিমধ্যেই দলীয় কর্মী সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা সংগঠনের কর্মীদের নিয়ে 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক সারছেন। শনিবার কতুলপুর ব্লকের বীরেশ্বর কোস্টরে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এদিনের দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবং 21শে জুলাই সম্পর্কে দলীয় কর্মীদের বার্তা দিতে এই মিটিং এর আয়োজন। এদিন কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এদিন বিষ্ণুপুর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক মুখার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, তৃণমূল কর্মীদের 21শে জুলাই ধর্মতলায় যাওয়ার জন্য কর্মী সভা হলো, সকলেই তৈরি, শুধু 11 দিনের অপেক্ষা। আজকে কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে 21শে জুলাই কলকাতা যাব দিদির ডাকে, দলের ডাকে, সেই জন্য প্রস্তুতি সভা আমাদের ছিল। আচ্ছা, বিগত কয়েক বছর আগে আমরা দেখেছিলাম যে 21শে জুলাইয়ের দিন বা তার আগের দিন যে একটা মানুষ প্রচুর একটা দুর্ভোগের শিকার হতো, গাড়ি টাড়ি পেত না। এবারেও কি সেই একই রকম দুর্ভোগের চিত্র উঠে আসবে? এবারে নেত্রী বা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, যেটা আমি প্রকাশ্য দিবালোকেই বলে দিলাম, গাড়ি ঘোড়া নিয়মের মধ্যে নেবে, মানুষের কষ্ট যেন না হয়। এই মানুষগুলি তো আমার কেউ ভাই, কেউ বোন, কেউ দিদি, কেউ আত্মীয়ের মধ্যে পড়ে, তাদের কষ্ট মানে আমাদের কষ্ট। আর দল তো বলেনি গাড়িটা নিয়ে রেখে দাও, কেন রাখবো ভাই? একদিন আগে রাত্রে গাড়ি দেবে, পয়সা নেবে, গাড়ি দেবে, গাড়ি যাবে। নাহলে আমরা যে কোনো উপায়ে কলকাতায় যাব, ট্রেনে যাব, বাসে যাব, বিভিন্ন ধরনের আছে যাতায়াতের ব্যবস্থা, কোনো অসুবিধা নেই। মানুষের কষ্ট হোক সেই ধরনের জিনিস আমরা করব না, মিস্ত্রির বদনাম হোক সেই জিনিস আমরা করতে দেবো না, আমরা করব না। বিরোধীরা বলছে যে সিবিআই যেভাবে হানা দিচ্ছে, যেভাবে সিবিআই জালে তৃণমূল নেতারা জড়িয়ে পড়ছে, আগামী দিন তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না, কি বলবেন? এখন ঘটনা হচ্ছে বিরোধীদের তো আর কোনো কাজ নাই, ওরা বিধানসভায় যায়, নিজেদের 10 মিনিট কথা লাগলে দৌড় মেরে যায়। আমাদের কথা শোনা যায় না, টেনে এরা ডাকি যে ভাই আমাদের কথা শুনে যাও, তারপরে শোনার নাই, গিয়ে টিভিটিতে মুখ দেখায়, মোবাইলে মুখ দেখায়, বড় বড় ছবিগুলি দেখে, আজ কি বললাম, ছেলে মেয়ে বউ দেখুক, এইরকম চাদর পরিয়ে বড় লেকচার দেওয়া আর চেয়ারে বসে মানুষের কাজ করা, আকাশ জমিন তফাৎ। এটা নেত্রী আমাদের কাজ করছেন মানুষের জন্য, বাকি বিজেপি দল সিপিএম মাথাটা যেটা বুজরুকি দল, ধাপ্পা বাই দল, ধান্দা বাই দল।
24 পর্দায়। নমস্কার। সরকারি স্কুলের ভেতরে থাকা গাছ কেটে নষ্ট করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সরকারি স্কুলের ভেতরে থাকা গাছ কেটে নষ্ট করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে মাথাভাঙা 2 নম্বর ব্লকের নিশিগঞ্জ নিশিময়ী হাই স্কুলে। রাতের অন্ধকারে গাছ কেটে ফেলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে গতকাল রাতের অন্ধকারে বিদ্যালয় চত্বরে সৌন্দর্যায়নের জন্য রোপণ করা বিভিন্ন প্রজাতির চারা গাছ কেটে ফেলার পাশাপাশি ভেঙে ফেলা হয়। এমনকি নলকূপ, জলের পাইপ সহ লোহার গেটও ভেঙে ফেলা হয়। এরপর এদিন শিক্ষকেরা বিদ্যালয়ে এসে গাছগুলোকে কাটা অবস্থায় দেখতে পান। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেন চন্দ্র বর্মন জানান, কেউ বা কারা রাতের অন্ধকারে বিদ্যালয়ে তাণ্ডব চালিয়ে বিদ্যালয়ের সম্পত্তি নষ্ট করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে নিশিগঞ্জ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে বিদ্যালয় থেকে ঢিলছড়া দূরত্বে নিশিগঞ্জ ফাঁড়ি। তারপরেও রাতের অন্ধকারে বিদ্যালয়ের দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনায় রাতে নিশিগঞ্জ এলাকা নিরাপত্তা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অপরদিকে অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখন এই পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরের 24 এর পর্দায়। নমস্কার। দেবীবাড়ি কোচবিহার ফ্রি স্কলারশিপ টেস্ট পরীক্ষা দিয়ে পেয়ে যান নির্ধারিত কোর্স ফি এর উপর 90% পর্যন্ত ছাড়। সম্পূর্ণ অফলাইন ক্লাসরুম কোচিং, সঠিক মেটেরিয়াল এবং অভিজ্ঞ শিক্ষকদের এক্সপার্ট গাইডেন্স। এজ ক্যারিয়ার ইনস্টিটিউট। নিট এবং আইআইটি জয়েন্ট পরীক্ষার্থীদের সঠিক প্রিপারেশনের সঠিক ঠিকানা। ক্লাস 8 থেকে 10 পর্যন্ত ফাউন্ডেশন কোর্স এবং 11, 12 ও 12 পাস ছাত্রছাত্রীদের জন্য নিট ও আইআইটি প্রিপারেশন কোর্সে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন এজ ক্যারিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 7477610295 অথবা 9064109010 এই নাম্বারগুলিতে, অথবা ইমেল করুন hcareer2022@gmail.com এ। সম্পূর্ণ বিনামূল্যে স্কলারশিপ টেস্ট দিতে আমাদের কোচিং সেন্টারে আসুন 1 জুলাই থেকে 1 আগস্ট 2022 এর মধ্যে। সোম থেকে রবি বেলা 10টা থেকে 4টে পর্যন্ত খোলা থাকছে আমাদের ইনস্টিটিউট। ধন্যবাদ আনতে এজ ক্যারিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রেকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিকানা মঞ্জুনাথ নগর, WOC রোড, ব্যাঙ্গালোর 10। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ। ভর্তি নেওয়া হবে BSc নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাস। এছাড়াও থাকছে GNM নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয় 40% নম্বর নিয়ে পাস। ভর্তি চলছে প্যারামেডিক্যাল কোর্সেও, 3 বছরের কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে। পাশাপাশি বাঙালি খাবার, বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে, তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 626316